সাস্টেইনেবল টেকনোলজিস, যেটা ভাই বললো, দুটো ইনস্টিটিউটে আমি আছি। এনডি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি, যেটা হচ্ছে একটা রিসার্চ অর্গানাইজেশন। এখানে আমরা রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জির ওপর রিসার্চ করে থাকি। আর আমি ইন্টারন্যাশনাল সোলার ইনোভেশন কাউন্সিল বলে একটা অর্গানাইজেশন আছে ফিনল্যান্ডে, তো তারও আমি বোর্ড মেম্বার, ওখানে আমি কাজ করে থাকি। তো তোমাদের যদি ইচ্ছা হয় ভবিষ্যতে, হ্যাঁ আমি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করব, রিসার্চ করব, পড়াশোনা করব, আমি ইঞ্জিনিয়ার হব, সায়েন্টিস্ট হব বা অন্য প্রফেশনে যাব, যদি রিনিউয়েবল এনার্জি থাকে ওর মধ্যে, তোমরা আমাকে সবসময় পাবে, আমায় কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে যাব। কিন্তু তার আগে আমি একটু বলতে চাই এই এনার্জির ওপর। একদম প্রথমে এনার্জি সোর্স কি ছিল? আচ্ছা, এনার্জি কি? যে কোনো কিছু করতে এনার্জি লাগে। সবাই সবাই কি বলে, ঠিক না ভুল? যে কোনো কিছু করতে এনার্জি লাগে, এনার্জি ছাড়া কোনো কাজ হয় না। তো আগে কি হতো, একদম আগে মাসেল পাওয়ার আর অ্যানিমাল পাওয়ার ইউজ হতো। গরুর গাড়ি আর এই যে হাতে টানা রিক্সা, সবাই দেখেছে হাতে টানা রিক্সা? হ্যাঁ, আর গরুর গাড়ি সবাই দেখেনি। দেখেছে কেউ? হ্যাঁ, দুজন দেখেছে। কে গরুর গাড়ি কে দেখেছে? আচ্ছা, গরুর গাড়ি টিভি থেকে দেখেছে? হ্যাঁ, না, এটা তো ভুল হয়ে গেল। সবাই টিভিতেই দেখেছে। সত্যিকারে দেখেছে না? আচ্ছা, দেখেছে, ঠিক আছে। তো আগে এই দুটোই এনার্জি সোর্স ছিল। আমরা হাতে কাজ করতাম, হাতে জিনিস টানতাম, আর গরুর গাড়ি থাকলে মাল নিয়ে যেতাম, প্যাসেঞ্জারও নিয়ে যেতাম। সেটা আগে এনার্জি সোর্স এটাই ছিল, আর্লি সোর্স। তো তারপরে হলো ফায়ারউড, মানে জ্বালানির কাঠ, এখনো ব্যবহার হয়। বিভিন্ন চুলাতে ফায়ারউড আমরা ইউজ করি। ফায়ারউড আমরা হিটিং এর জন্য, স্পেস হিটিং, স্পেস হিটিং মানে কোনো ঘর গরম রাখার জন্য এখনো ফায়ারউড কিন্তু ব্যবহার হয়। কিন্তু ফায়ারউড কি ব্যবহার করা উচিত? হ্যাঁ কি না? সেটা আমরা পরে আসছি। তার আগে বলি কয়লা। তো ফায়ারউডের পরে আস্তে আস্তে আমরা যখন কয়লা সবাই ডিসকভার করলো, কয়লা হচ্ছে প্রথম জিনিস যেখানে হিট আর লাইট একসাথে পাওয়া যেত। তো কয়লা জ্বালিয়ে এখন কি হয়, কয়লা জ্বালিয়ে তোমরা বিশ্বাস করবে না, ওয়েস্ট বেঙ্গলে 96% পাওয়ার, এই যে ফ্যান চলছে, লাইট জ্বলছে, এসি চলছে, সবকিছু কিন্তু কয়লা পুড়িয়ে এই বিদ্যুৎটা আসছে। এই বিদ্যুৎ আসছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে। থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে সেটা কিসে আসে? কয়লা পুড়িয়েই বিদ্যুৎ আসে। ঠিক আছে, তাহলে কয়লা পোড়ালে কি হয়? দূষণ হয় কি হয় না? দূষণ হয়। কেউ কেউ বলছে হয় না। ঠিক আছে, দেখছি। তো চায়না থেকে চাইনিজরা প্রথম 3000 বছর আগে প্রথম কয়লা খুঁজে বার করে এবং কয়লা ব্যবহার করে। আর তারপরে রিচমন্ড ভার্জিনিয়া 1748 রিচমন্ড ভার্জিনিয়া থেকে প্রথম কয়লা কি হয়, মাইনিং হয়। নিয়ে কয়লা সবাই ইউজ করে কুকিংয়ে, স্পেস হিটিংয়ে, এগুলোতে কয়লা ইউজ করে। তো তারপরে এপ্রিল 13, 1750, খুব ইম্পর্টেন্ট, ডক্টর থমাস ওয়াকার প্রথম কি করে, ইউজ অফ কোল ইন কেন্টাকি, প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়। আর তখন স্টিম ইঞ্জিন তৈরি হয়। স্টিম ইঞ্জিন তৈরি হওয়ার পরে প্রথম স্টিম ট্রেন চলে, ইঞ্জিন চলে। সেখান দিয়ে কি হয়, কয়লাতে হিট এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে আমরা ট্রান্সফর্ম করতে পারি এনার্জিটা। তো সেটা বিশাল বড় একটা স্টেপ, কারণ তখন প্রথম ট্রেন চলে কয়লার ওপর স্টিম ইঞ্জিন দিয়ে। তো তারপর আসে অয়েল। তো অয়েলও কিন্তু প্রথম চায়না, এখানেও প্রথম প্রথম পেট্রোলিয়াম ইউজ করা হয় চায়নাতে। অয়েল ইউজ করে চায়না বাতি জ্বালাবার জন্য, প্রদীপ জ্বালাবার জন্য। এটা কিন্তু প্রথম থেকেই দেয়ার হ্যাজ বিন ইউজ অফ অয়েল ইন চায়না। তো তারপরে আসি আমরা তেলের পরে ক্রুড অয়েল যখন আবিষ্কার হয়, আফটার দ্য ডিসকভারি অফ ক্রুড অয়েল, আমরা কি করি, আমরা ক্রুড অয়েলটাকে রিফাইন করা শুরু করি। রিফাইন করতে করতে বিভিন্ন বাই প্রোডাক্ট আসে, কেরোসিন আসে, পেট্রোল আসে, ডিজেল আসে, আরো অনেক কিছু। ওর থেকে প্লাস্টিকও হয়, ক্রুড অয়েল যে ওয়েস্ট হয় সেখান থেকে প্লাস্টিকও হয়। তো এটা করতে করতে আমরা দেখি যে আস্তে আস্তে আমরা ইমপ্রুভ করি। প্রথমে কয়লা, প্রথমে ফায়ারউড, তারপরে কয়লা, তারপরে তেল, তারপরে এখন আমরা দেখছি কয়লা থেকে পাওয়ার জেনারেশন হচ্ছে। যেটা আমি বললাম 96% পাওয়ার আমাদের কোথা থেকে আসে? থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে আসে। থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেখানে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঠিক আছে,
এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। সেই থার্মাল পাওয়ার প্ল্যান্টে একটা জিনিস মানে খুবই চোখে পড়ছে, সেটা কি? ধোঁয়া। একদমই ঠিক। তো কয়লা পোড়ালে কি হয়? কয়লা পোড়ালে পলিউশন হয়, আমরা সবাই জানি। আজ এখানে কেউ বলতে পারবে যে কি ধরনের পলিউশন হয় কয়লা যদি আমরা পোড়াই? না, আমরা মাইক মাইক পাস করি, কে বলতে চায় হাত তোলো, একজন সামনে থেকে, ওখানে সামনে থেকে একজন কে বলবে? ওকে একবার দিন। এয়ার পলিউশন। হ্যাঁ, এয়ার পলিউশন। হ্যাঁ, এয়ার পলিউশন হয়। এয়ার পলিউশনের মধ্যে কি কি পলিউশনস থাকে? কার্বন মনোক্সাইড। আচ্ছা, ওকে একবার দাও। ওটা অনেকক্ষণ ধরে হাত তুলে আছে। নেক্সট কি বলবে? মানে এই যে সামনে, এই যে ও এয়ার পলিউশন যে বলছি, কয়লা পোড়ালে এয়ার পলিউশন হয়, ঠিক বলেছে। কিন্তু কি কি পলিউশনস থাকে? একদম থাকে স্মোক, তাছাড়া বিভিন্ন ডাস্ট পার্টিকেল। আচ্ছা ঠিক আছে, তো এবার স্মোকের মধ্যে কি থাকে, কে বলবে? কি ধরনের স্মোক? ও বললো তো কার্বন মনোক্সাইড বললো, আর কি থাকে? হ্যাঁ, ফ্লাই অ্যাশ, কার্বন ডাই অক্সাইড, কার্বন পার্টিকলস, কার্বন মনোক্সাইড। ও মুখস্থ করেছো? না, ভালো। এবার অক্সাইডস অফ কার্বন মানে কার্বন ডাইঅক্সাইড থাকে, কার্বন মনোক্সাইড থাকে, সালফার ডাইঅক্সাইড থাকে, আর অক্সাইডস অফ নাইট্রোজেন থাকে। সালফার ডাইঅক্সাইড থেকে কি হয় কেউ জানে? তাজমহলের রং কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? অ্যাসিড রেন। তো অক্সাইডস অফ নাইট্রোজেন আর অক্সাইডস অফ সালফার থেকে অ্যাসিড রেনও হয়। এবং যে কার্বন ডাইঅক্সাইড এমিট হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ইজ আ গ্রিন হাউস গ্যাস, সবাই জানে? গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস এফেক্ট কে বলবেন? যা মাথায় আসছে তাই বলো, ওই যে বলবেন। ওকে একটু মাইকটা দাও। গ্রিন হাউস এফেক্ট কি, একদম শর্টে? গ্রিন হাউস এফেক্টে হচ্ছে কি আমাদের সানের যে রে সেটা আর্থে প্রবেশ করে, কিন্তু হচ্ছে কি যখন রিফ্লেক্ট হয়ে যায় তখন পুরোটা রিফ্লেক্ট হতে পারে না, তার ফলে কিছু পরিমাণ হিট সেটা আর্থের এনভায়রনমেন্টে থেকে যায়, এর ফলে টেম্পারেচার দিন দিন বাড়তে থাকে। এটা মেনলি শীতকালের যে সময় শীতকালীন যে দেশগুলো সেখানে চাষ করার জন্য গ্রিন হাউস ইউজ করা হয়, কিন্তু নেচারে এটা একটা অন্যরকম প্রভাব ফেলে বেশি হয়ে গেলে। একদমই ঠিক। আর্থের টেম্পারেচার বেড়ে যায়, যত গ্রিন হাউস গ্যাস এমিট হবে তত কি হবে, এই গ্যাসগুলো যখন ওপরে যাবে তখন সানলাইট, এবার একটা জিনিস মনে রাখতে হবে, সানলাইট যখন আর্থের ওপর পড়বে তখন কি হবে, সানলাইটকে বাইরে, হিটটাকে বাইরে বেরোতে হবে। গ্রিন হাউস গ্যাস কিন্তু হিটটাকে বাইরে বেরোতে দেয় না, ট্র্যাপ করে দেয় হিটটা। যেহেতু ট্র্যাপ করে দেয়, আর্থের টেম্পারেচার বাড়তে শুরু করে, যেটাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং। তো গ্লোবাল ওয়ার্মিং ভালো না বাজে? বাজে। কে বলবে কেন গ্লোবাল ওয়ার্মিং কেন বাজে? গ্লোবাল ওয়ার্মিং মানে কি? গ্লোবাল ওয়ার্মিং আর্থের টেম্পারেচারটা বাড়ছে। তো যদি আর্থের টেম্পারেচারটা বাড়ে তাহলে সেটা ভালো না বাজে? ওরা বললো বাজে। কেন বাজে? আরো গরম লাগবে, বেশি এসি চালাতে হবে। আর কি অসুবিধা, কে বলবে? টেম্পারেচার বাড়লে অসুবিধা কি হবে? ওকে দাও, ওকে ওকে বলতে দাও। বায়োডাইভার্সিটি হ্রাস হবে, বায়োডাইভার্সিটি লস হবে। আচ্ছা, বিভিন্ন ফ্লোরার ফনার, ভালো। আর কি, আর কি? খুব ভালো, ভেরি গুড। আর কি, আরেকটু যেটা ইজি, বরফের স্তর যেটা আছে সেটা হ্রাস হবে, সেটা গলে যাবে। হ্যাঁ, তারপরে কি হবে? তাহলে হচ্ছে ওখানকার যে প্রাণীরা রয়েছে সেগুলো হচ্ছে মানে বাসস্থান হারাবে, অবস্থান হারাবে। বরফ বরফ গলে গেলে মিন সি লেভেল রাইজ করবে। আচ্ছা, মিন সি লেভেল রাইজ করলে কি হবে? আমরা সবাই জলের তলায় চলে যাব। তো সবসময় সাঁতার কাটতে কারো ভালো লাগে না, তো জলের তলায় আমরা কেউ যেতে চাই না। তো যত যত আমরা, কথাটা মানে কি, যত আমরা কয়লা পোড়াবো, যত আমরা এমিশন করব, যত আমরা পলিউশন করব, তত বেশি গ্রিন হাউস গ্যাস বেরোবে। যত বেশি গ্রিন হাউস গ্যাস বেরোবে তত গ্লোবাল ওয়ার্মিং বেশি হবে। যত গ্লোবাল ওয়ার্মিং বেশি হবে
তত মিন সি লেভেল রাইজ করবে, আর সেটা আমরা চাই না, কারণ সবাই জলের তলায় চলে যাবে। ঠিক আছে, এটুকু বোঝা গেল। এরপরে বলি, তোমরা সবাই জানো এটা। এরপরে আসি সাস্টেনেবিলিটি। এই সাস্টেনেবিলিটি সবাই বলে সাস্টেনেবল ফিউচার হওয়া উচিত, সাস্টেনেবলি চলো। সাস্টেনেবিলিটি মানে কি? সাস্টেনেবিলিটি মানে হচ্ছে আমি ঠিক করে চলবো, আর আমি এমন ভাবে চলবো যে আমাদের ফিউচার জেনারেশন তারাও ঠিক করে বাঁচতে পারে বা ঠিক করে চলতে পারে, সেটাই কিন্তু সাস্টেনেবিলিটি। আর আমি এমন কোনো কাজ করব না যাতে ফিউচার জেনারেশনের অসুবিধা হয়। সেটা কি কাজ? আমরা এখন কয়লা পুড়িয়ে পাওয়ার জেনারেট করছি, আমরা তো রিনিউয়েবল এনার্জি ইউজ করতে পারি, সোলার ইউজ করতে পারি, সোলারে কোনো এমিশন হয় না। তোমাদের ছাদে দেখবে, স্কুলের ছাদে সোলার প্যানেল আছে, কজন দেখেছে? সবাই দেখেছে। তো এই সোলার প্যানেলের থেকে কোনো ধোঁয়া বেরোতে দেখেছো? তো সোলার প্যানেল থেকে কোনো এমিশন হয় না। ইট ইজ আ ক্লিন অ্যান্ড রিনিউয়েবল রিসোর্স। সোলার ফটোভোল্টিক্স বলে এটাকে, সোলার প্যানেল। কিন্তু কয়লার থেকে যখন আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট দেখি, সেখান থেকে কিন্তু এমিশন হয়। ঠিক আছে, দ্যাট ইজ নট আ রিনিউয়েবল রিসোর্স। এবার সেখান থেকেই আসছে আমি রিনিউয়েবল আর নন রিনিউয়েবল মানে কি। রিনিউয়েবল এনার্জি মানে যেটা আমি রিনিউ করতে পারি, খুব সোজা। মানে এটার সোর্স হচ্ছে ইনফাইনাইট। যেমন সান, যদি আমি সোলার প্যানেল লাগাই, সানের মানে সূর্যের আয়ু কত, কত বছর আছে সূর্য? আর ও জানি না, অনেক কোটি কোটি বছর আছে, তা আমাদের ভাবতে হবে না। কিন্তু সানকে তাই জন্য বলি আমরা ইট ইজ আ ইনফাইনাইট সোর্স অফ এনার্জি। ঠিক তো, ইনফাইনাইট সোর্স অফ এনার্জি। কিন্তু কয়লা যদি দেখো, কয়লা কিন্তু একটা লিমিটেড কোয়ান্টিটি, একটা লিমিটেড ক্যাপাসিটিতে কিন্তু আমাদের পৃথিবীতে আছে। প্রতিদিন নতুন কয়লা হচ্ছে না, হচ্ছে কি? হচ্ছে না। তো যেহেতু লিমিটেড কোয়ান্টিটিতে আছে, সেটাকে আমরা বলি নন রিনিউয়েবল রিসোর্স, যেটা রিনিউ করা যায় না। কিন্তু সোলার এনার্জি ইট ইজ এ রিনিউয়েবল রিসোর্স। ঠিক আছে, এবার সাস্টেনেবিলিটি বলছিলাম। সাস্টেনেবিলিটি মানে হচ্ছে যে প্রথম কথা হচ্ছে রিনিউয়েবল রিসোর্স শুধু ইউজ করা না, সোলার এনার্জি বা উইন্ড এনার্জি বা হাইড্রো এনার্জি এটা ইউজ করা না। সাস্টেনেবিলিটি মানে এটাও এনার্জি কনজারভেশন, যেটা আজকের প্রাইমারি টপিক। আমাদের জানতে হবে যে এনার্জি কি করে আমরা কনজার্ভ করব, এনার্জি আমরা ওয়েস্ট করা একদম চলবে না আমাদের এনার্জি। ওকে, এরপরে আমরা দেখি কি আছে। এনার্জি ইজ এসেনশিয়াল ফর অল সেক্টরস, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্টেশন, ডেইলি লাইফ এনার্জি লাগে, আমি বলেছি। তো এখন কি হয়, যেটা আমি বললাম, থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে আমাদের 96% পাওয়ার আসে। তো সেটাকে আমরা চেষ্টা করব যাতে সোলার, উইন্ড বা অন্য রিনিউয়েবল রিসোর্সে ট্রানজিশন করা যায়। এবার আমরা দেখি এর পরেরটা, সাস্টেনেবল টেকনোলজি কি কি আছে। হোয়াট আর দ্য ফর্মস অফ সাস্টেনেবল টেকনোলজি? রিনিউয়েবল এনার্জি আমরা ইউজ করতে পারি, তোমরা জানো? আমরা আমরা আমাদের এই স্কুলের ছাদে সোলার প্যানেল কেন লাগিয়েছি, কে বলতে পারবে? আমি একটু ইন্টারাক্ট করছি। হ্যাঁ হ্যাঁ, স্যার যা বলছে আজকে এতে ইভেন্টে, এটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু কিছু কোয়েশ্চেন থাকবে, টপ 5 বেস্ট যে কোয়েশ্চেন। যে আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট স্কুলের ছাদে কেন লাগিয়েছি? আমরা সোলার প্যানেলটা স্কুলে লাগিয়েছি কারণ এই যে সান রেজ গুলো আসছে, সেই সান রেজটা সোলার প্যানেলে আসছে আর ওটা ট্র্যাক হচ্ছে, ওখান থেকে আমরা ইলেকট্রিক এনার্জি তৈরি করছি। ইলেকট্রিক এনার্জিটা পুরো স্কুলে লাইট, ফ্যান এইগুলো সব চালাচ্ছে। এইগুলো, এটা হচ্ছে একটা রিনিউয়েবল এনার্জি সোর্স। আর তাতে আমার লাভ কি হচ্ছে? মানে আমি তো সোলার প্যানেল লাগাবার জন্য খরচা করেছি। এই খরচাটা হচ্ছে যে এমিশন হচ্ছে, এমিশন এখানে হচ্ছে না, ফলে নেচারের যে ক্ষতিটা না, সেটা হচ্ছে এখানে হচ্ছে না। নেচারের ক্ষতিটা ওই সোলার প্যানেল লাগানোর যে ক্ষতি, তার থেকে অনেক বেশি। আর এটা এমনিতেও পরে ওই ইলেকট্রিক এনার্জি জেনারেট হতে হতে ওই ক্ষতিটা পরে মানে ক্ষতিটা পরে মেক আপ হয়ে যাবে। আর তখন ওইটা তো একবারে নষ্ট হয়ে যাবে না, আর ওটা কোলের মতো কখনো শেষ হয়ে যায় না, ওটা হতেই থাকবে হতেই থাকবে। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, অনেকটা বলে দিয়েছে। তো মেইন জিনিসটা হচ্ছে সোলার প্যানেল। ভেরি গুড, হাততালি। হ্যাঁ, সোলার প্যানেল আমরা কেন লাগিয়েছি? সোলার প্যানেল, এইখানে যে সোলার পাওয়ার প্ল্যান্টটা লাগানো আছে, সেটা কিন্তু লাইট বা ফ্যান চালানোর জন্য না। এই সোলার পাওয়ার প্ল্যান্ট কি করে? ইলেকট্রিসিটি জেনারেট করে। সেই ইলেকট্রিসিটিটা আমাদের ন্যাশনাল গ্রিডে দিয়ে দেয়, এক্সপোর্ট করে দেয়। ঠিক আছে,
আমরা সবাই কিন্তু ন্যাশনাল গ্রিডের সঙ্গে কানেক্টেড, যেখান থেকে আমরা পাওয়ার ইম্পোর্ট করি, পাওয়ার নিই, ঠিক আছে। আর এই সোলার পাওয়ার প্ল্যান্টে ন্যাশনাল গ্রিডে পাওয়ারটা এক্সপোর্ট করে দেয়, তাতে কি হয়, ইলেকট্রিসিটি বিল কমে যায়, ঠিক আছে। তো মেন কারণ হচ্ছে এনভায়রনমেন্ট, তো সব থেকে প্রাইমারি রিজন হওয়া উচিত, কিন্তু যখনই আমি কোনো অর্গানাইজেশন চালাবো আমি দেখবো আমার ইলেকট্রিসিটি বিল কি করে কমানো যায়, তো সেখানেই সোলার পাওয়ার প্ল্যান্ট আসে। সোলার পাওয়ার প্ল্যান্টের যা খরচা, আমি খরচা করলাম, সোলার পাওয়ার প্ল্যান্ট লাগালাম, তারপরে যদি দেখি সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে যা পাওয়ার জেনারেট হচ্ছে সেটা দিয়ে আমার ইলেকট্রিসিটি বিল কিন্তু অনেকটা কমে যাচ্ছে। এটাই হচ্ছে আসল কারণ যা কেন আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট লাগাই, ঠিক আছে। তো ভেরি গুড, ও যেটা বলেছে। এরপরে আমরা বিভিন্ন রকম লাইট দেখি, তো এইখানে দেখো সব এলইডি লাইট আছে। তো সাস্টেনেবিলিটি মানে এটাও যে আমরা ওই আগের দিনের ইনক্যান্ডেসেন্ট বাল্ব ব্যবহার করব না। মানে ইনক্যান্ডেসেন্ট বাল্ব মানে যেটা অরেঞ্জ আলো দেয়, ভেতরে ফিলামেন্ট থাকে, সবাই দেখেছে? ইনক্যান্ডেসেন্ট বাল্ব আমরা ব্যবহার করব না, সিএফএল এই টেকনোলজি আমরা ব্যবহার করব না। কেন? এগুলো লেস এফিশিয়েন্ট। আমাদের এখন এলইডি চলে এসেছে, এলইডির এফিসিয়েন্সি অনেক বেশি, আর এলইডি হচ্ছে পাওয়ার সেভিং, খুব কম পাওয়ার টানে আর বেশি আলো দেয়, সোজা কথা, ঠিক আছে। তাই জন্য এলইডি ব্যবহার করা উচিত, আমরা সবাই করছিও, কিন্তু কোনো কোনো জায়গায় তোমরা যদি দেখো হ্যাঁ ইনক্যান্ডেসেন্ট বাল্ব ব্যবহার হচ্ছে, আগের দিনের বাল্বগুলো, তোমরা বলবে যে আপনারা এটা লাগাবেন না, আপনারা এলইডি লাগান, এলইডি ব্যবহার করুন। তো এরপরে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্টেশন। ইলেকট্রিক ভেহিকেল এখন তো তোমরা সবাই দেখেছো, টোটো আছে, বিভিন্ন ইলেকট্রিক ভেহিকেলও আসছে আস্তে 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 আস্তে। আমরা কি বলবো যে যেহেতু আমরা বেশি করে সোলার পাওয়ার প্ল্যান্ট লাগাচ্ছি, আস্তে আস্তে এই 96% যেটা থার্মাল থেকে আসছে, যেটা কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ আমরা পাওয়ার জেনারেট করি, সেইটা আমরা আস্তে আস্তে সোলারে ট্রান্সফর্ম করতে চাই, ঠিক আছে। তো একদিনে কি হবে, ফিউচারে কি হবে, ফিউচারে আমাদের যা ইলেকট্রিক ভেহিকেল, টোটো বলো বা অন্য ইলেকট্রিক ভেহিকেল বলো, সব কিন্তু সোলার এনার্জি দিয়েই চার্জ হবে। তো সেটাই আমরা চাই। আর নর্মাল যদি তুমি ভেহিকেল দেখো, যেমন পেট্রোল ডিজেল ভেহিকেল আছে, সিএনজিও আছে, তো এগুলো কি এমিশন হয়, তাই না? এগুলো টেল পাইপ এমিশন হয়, সেই এমিশন আমরা দেখতে পাই, আমরা বুঝতে পারি। কিন্তু ইলেকট্রিক ভেহিকেলে এমিশন হয় কি হয় না? এমিশন হয় না। আচ্ছা ধরো এখন একটা ইলেকট্রিক ভেহিকেল আমি এখন চার্জ করছি, একটা টোটো আমি এখানে চার্জে বসালাম, সেই টোটো চার্জ দিতে গিয়ে আমি টোটোকে কি বলবো এটা পলিউশন ফ্রি? টোটোকে আমি বলবো এটা পলিউশন ফ্রি, এটা ক্লিন এনার্জিতে চলছে? কেন? কারণ সেই কয়লা পুড়িয়ে পাওয়ার জেনারেট করছি, সেটা দিয়েই টোটো চার্জ হচ্ছে। টোটোর হয়তো টেল পাইপ এমিশন কিছু নেই, এমিশন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু থার্মাল পাওয়ার প্ল্যান্টে এমিশনটা হচ্ছে। এবার একটা মজার ব্যাপার বলি, আমার থার্মাল পাওয়ার প্ল্যান্টে ধরো তুমি 1 ইউনিট, সবাই 1 ইউনিট বিদ্যুৎ মানে কত জানে? তোমরা পড়েছো 1 ইউনিট বিদ্যুৎ, 1 কিলোওয়াট আওয়ার, এগুলো পড়েছো? আমি বলি 1 ইউনিট বিদ্যুৎ মানে 1 ইউনিট পাওয়ার যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু 1 কেজি কার্বন ডাইঅক্সাইড এমিট হচ্ছে অ্যাটমসফিয়ার। তাহলে 1 ইউনিট যদি পাওয়ার আমরা কনজিউম করি, 1 কেজি কার্বন ডাইঅক্সাইড এমিট হচ্ছে। মানে আমি যদি একটা এসি 1 ঘন্টা ধরে চালাই, তাহলে 1.5 কেজি কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারে কিন্তু এমিট হচ্ছে। এটা আমাদের মনে রাখতে হবে। বাল্ব ফ্যান সবই তাই। এরপর আমি এনার্জি কনজারভেশনে যখন আসবো আরো ডিটেলে বলবো। এরপর হচ্ছে ওয়েস্ট টু এনার্জি। ওয়েস্ট টু এনার্জি মানে ধরো যদি কোনো কিচেন ওয়েস্ট থাকে, এখানে একটা কিন্তু বায়োগ্যাস প্ল্যান্ট আছে যতদূর আমার মনে হয়, এখানে ওই কিচেনের ওখানে আছে। তো তোমাদের যে কিচেন ওয়েস্ট, ফুড ওয়েস্ট, এগুলো কিন্তু পচিয়ে এখান থেকে একটা গ্যাস বেরোয়, ওই বায়োগ্যাস দিয়ে কিন্তু আমরা রান্না করতে পারি। তো আমাদের এই সাস্টেনেবল টেকনোলজির দিকে কিন্তু যেতে হবে। নর্মাল এলপিজি আমরা ব্যবহার করব না, কাঠ ব্যবহার করব না, আমরা সাস্টেনেবল মেথডে যাব। এরপরে রেইন ওয়াটার হারভেস্টিং। নেক্সট 50 ইয়ার্সে কি হবে, নেক্সট আফটার 50 ইয়ার্স there will be an acute shortage of water. Water will be very scarce. তোমরা এখন সেটা বুঝতে পারছো না। তোমরা বাথরুমে যাচ্ছ, কল খুলছো, জল পড়ছে, খুব ভালো, আমরা ওয়েস্ট করি, কোনো অসুবিধা নেই, ওরা তো করো না। কিন্তু কেউ ভাবতেও পারে আনলিমিটেড ওয়াটার, কিন্তু সেটা কিন্তু ভবিষ্যতে হবে না। 50 ইয়ার্স পরে 1 বালতি জল সবাই কিন্তু ভেবে চিন্তে ব্যবহার করবে, কারণ 1 বালতি জল অনেকজন পাবেও না প্রতিদিন।
হয়তো এমন দেখা যাবে 50-60 বছর পরে এক বালতি জল আমায় 2 দিন ধরে ব্যবহার করতে হচ্ছে, তো সেটা তো ভালো লাগবে না। তো তার জন্য কি করতে হবে? রেইন ওয়াটার হারভেস্টিং। মনসুন সিজন প্রতি বছর আসে, রেন সবসময় হয়, সেটা যদি আমরা হারভেস্ট করে সেই জলটাকে একটু পিউরিফাই করে ব্যবহার করতে পারি, সেটা ভালো হবে না? তাহলে আমাদের ওয়াটার স্ক্যারসিটি থাকে না। এই জন্য রেইন ওয়াটার হারভেস্টিং ইজ এ সাস্টেনেবল মেথড, আর এটা আমাদের অ্যাডপ্ট করা উচিত। তোমরা বাড়িতেও বলতে পারো, বাড়িতে গিয়ে বলবে যে আমরা একটা রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম এখানে, বেশি দাম না তো, খুবই কম দাম, এখানে আমরা কিন্তু লাগাতে চাই। তো বাড়িতে তোমাদের গার্জিয়ানদের বলতে পারো। এরপর হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। তোমরা সবাই জানো মোবাইল ফোন বা ল্যাপটপ এগুলোতে এখন রিচার্জেবল ব্যাটারি চলে এসছে, লিথিয়াম আয়ন ব্যাটারি। সবাই নাম শুনেছে লিথিয়াম আয়ন? লিথিয়াম আয়ন ওই মোবাইল পাওয়ার ব্যাংকে সব থাকে। তো রিচার্জেবল ব্যাটারি ইউজ করতে বলছি কেন? নর্মাল পেন্সিল ব্যাটারি যেটা থাকে সেটা একবার ইউজ করে কি শেষ হয়ে গেলে আমরা ফেলে দিই, তাহলে ওটা কি করছে? ওটা যদি রিসাইকেল না করি তাহলে ওটা এনভায়রনমেন্টকে পলিউট করছে, তাই তো? কিন্তু রিচার্জেবল ব্যাটারি ইউজ করলে আমাদের ফায়দাটা কি? রিচার্জেবল ব্যাটারি বারবার রিচার্জ করতে পারবো, বারবার ইউজ করতে পারবো, ডিসপোজ করার দরকার নেই, ঠিক আছে? আফটার 5 ইয়ার্স, 6 ইয়ার্স, 10 ইয়ার্স তখন আমরা ডিসপোজ করতে পারি, কিন্তু পেন্সিল ব্যাটারির মতো ইউজ অ্যান্ড থ্রো না। তো আমাদের রিচার্জেবল ব্যাটারি সবকিছুতে ব্যবহার করা উচিত। নেক্সট আমরা দেখবো কিছু ছবি দেখি। এটা একটা সোলার পাওয়ার প্ল্যান্টের ছবি, ঠিক আছে? তো এখন কি হচ্ছে, আমাদের একটা মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। তো তারা কি করছে, রাজস্থান, গুজরাট, কাছ এইসব জায়গায় একর সোলার পাওয়ার প্ল্যান্ট লাগাচ্ছে, ঠিক আছে, যাতে সোলার কন্ট্রিবিউশনটা বাড়াতে পারে। এখন যেহেতু থার্মাল পাওয়ারে পুরো দেশ চলছে, পুরো দেশের কথা যদি ভাবি, ওয়েস্ট বেঙ্গলে তো 96% বললাম, কিন্তু যদি ন্যাশনাল একটা সিনারিও দেখি তাহলে আমি দেখবো 75% পাওয়ার কিন্তু পুরো নেশন ওয়াইড থার্মাল পাওয়ার থেকে আসছে। তো সেটাকে আমাকে কমিয়ে আমার সোলার এনার্জি বা আদার রিনিউয়েবল এনার্জি, যেমন সোলার, উইন্ডের ছবি দেখিয়েছি, বায়োগ্যাস আর হাইড্রো পাওয়ার, এগুলোর কন্ট্রিবিউশন বাড়াতে হবে। উইন্ড তো কমন, বায়োগ্যাস আর হাইড্রো পাওয়ার কেউ শুনেছে? বায়োগ্যাস, হাইড্রো পাওয়ার জলবিদ্যুৎ কেন্দ্র, হাইড্রো পাওয়ার কেউ একজন বলো হাইড্রো পাওয়ার, যে ও আর বলবে বলো। মাইথন ড্যাম। হ্যাঁ, মাইথন ড্যাম একটা ড্যাম, হ্যাঁ ড্যামের মধ্যে হাইড্রো পাওয়ার আছে। কিন্তু হাইড্রো পাওয়ার কিভাবে কাজ করে? জল দিয়ে আমরা জল আসে, টারবাইন ঘোরে, ডায়মান্ডে যায়, আর তারপরে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। একদম, এর থেকে সিম্পল কিছু হতে পারে না। জল আসে, টারবাইনে যায়, টারবাইন ঘুরে ইলেকট্রিসিটি জেনারেট হয়। খুব ভালো। তো এই জল কোত্থেকে আসে? জল কি ড্যামের মধ্যে আগে থেকেই আছে বা ছিল? জল আসছে কোত্থেকে? এই হাইড্রো পাওয়ার কিন্তু ওয়ান ফর্ম অফ সোলার এনার্জি। হাইড্রো পাওয়ার কিন্তু ওয়ান ফর্ম অফ সোলার এনার্জি। যদি আমি বলি তো কজন বলবে হ্যাঁ এটা ঠিক, আর কজন বলবে এটা ভুল? তো হাইড্রো পাওয়ার ইজ ওয়ান ফর্ম অফ সোলার এনার্জি। কজন বলছে হ্যাঁ? হাত তোলো, জিজ্ঞেস করবো কিন্তু। আর কজন বলছে না, হাইড্রো পাওয়ার সোলার এনার্জি না, ওটা তো একদমই আলাদা? কজন বলছে? অনেকজন ভাবছে এখনো। আমি বলি, এই জলটা কোত্থেকে আসে? ধরো ওশান থেকে বা সমুদ্র থেকে ইভাপোরেশন হয়, সানলাইটের ওপর পড়ে, ইভাপোরেশন হয়, ওপরে ক্লাউড যায়, বৃষ্টি হয়। হ্যাঁ, বৃষ্টি হয়ে কি হয়? বিভিন্ন জায়গা থেকে ড্যামে জল জমা হয়। বিভিন্ন মাউন্টেনের ওপর ক্যাচমেন্ট এরিয়া থাকে, পাহাড়ের ওপর, এই ক্যাচমেন্ট এরিয়ায় বৃষ্টি হয়, জল জমা হয়, সেই বৃষ্টির জল এসে ড্যামে কিন্তু জমা হয়। আর সেই ড্যামের জমা জল থেকে কিন্তু আমরা হাইড্রো পাওয়ার ইলেকট্রিসিটি তৈরি করি। তাহলে ওয়ান ফর্ম অফ সোলার এনার্জি হলো। যদি সোলার এনার্জি না থাকতো তাহলে ইভাপোরেশন হতো না। যদি সোলার এনার্জি না থাকতো তাহলে বৃষ্টি হতো না। তাহলে এভরিথিং যদি আমি দেখি, এভরিথিং, অল দ্য এনার্জি সোর্সেস ইফ ইউ সি অল অ্যারাউন্ড আস, হাইড্রো পাওয়ার, তারপরে বায়ো এনার্জি, সবই কিন্তু ওয়ান ফর্ম অফ সোলার এনার্জি। বায়ো এনার্জিও বলতে পারি। এই যে গাছপালা দেখছো, ফরেস্টস, প্লান্টস,
এটা মেইন সোর্স অফ এনার্জি কি? এটা কোত্থেকে এনার্জি পায়? ফ্রম দ্য সান। তো আমরা যদি কোনো বায়োগ্যাস প্লান্ট ইউজ করি, সেখানে ধরো কিচেন ওয়েস্ট দিলাম, যেখানে সবজি থাকবে, বেস্ট সবজি থাকবে, কিছু পাতা থাকবে, সেখান থেকে বায়োগ্যাস যদি জেনারেট করি বা কোনো কাঠ পুড়িয়ে এনার্জি জেনারেট করি, অল আর ফর্মস অফ সোলার এনার্জি। কিছু কিছু সোলার এনার্জি সোর্সেস মাইট বি রিনিউয়েবল, কিছু কিছু নন রিনিউয়েবল, কিছু কিছু সাম মাইট বি এমিটিং, সাম মাইট বি নন এমিটিং অলসো, দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তো এবার বিভিন্ন ধরনের সোলার পাওয়ার প্ল্যান্ট হয়। আমি একটু কয়েকটা ছবি দেখাই তোমাদের, টাইপ অফ রিনিউয়েবল এনার্জি সিস্টেমস। সোলার দিয়ে কি কি হয়, সোলার দিয়ে আমরা কি কি করতে পারি, এবার আমরা দেখাবো আমি। সোলার দিয়ে, সোলার আটা চাকরি যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন সাপোর্ট করছে, বিভিন্ন রুরাল এবং রিমোট জায়গায় কিন্তু এরকম ছোট ছোট সোলার অ্যাপ্লায়েন্স কিন্তু আমরা ইনস্টল করে থাকি। আমরা কমিউনিটিটা, বিভিন্ন কমিউনিটি ইউজ করছে, বেনিফিট পাচ্ছে। কিন্তু আমাদের দেখতে হবে এখনো অনেক রুরাল এরিয়া আছে যেখানে এখনো পাওয়ার খুব স্টেবল না, মাঝে মাঝেই লোডশেডিং হয়, মাঝে মাঝে পাওয়ার কাট হয়, মাঝে মাঝে ইলেকট্রিসিটি থাকে না, অনেক জায়গায় 70% টাইম ইলেকট্রিসিটি থাকে না, সেটাও হতে পারে। তো সেই সব জায়গায় যদি কেউ কোনো বিজনেস খুলতে চায়, আর উইচ ইজ পাওয়ার্ড বাই সোলার এনার্জি, দে ক্যান ডু দ্যাট। তো সেখানে আমরা দেখবো সোলার আটা চাকরি আছে, আমি পরপর বলে যাচ্ছি, সোলার মিল্ক চিলার, সোলার কুকার। সোলার কুকার ইজ এ ওয়ান্ডারফুল ডিভাইস। সোলার কুকার তোমরা যদি আজকের দিনে কেনো, তো সেখানে উইদাউট এনি রেকারিং কস্ট মানে মাসে মাসে কোনো খরচা নেই, মানে তোমার সেখানে গ্যাসও লাগে না, সেখানে কাঠও লাগে না, সেখানে কিচ্ছু লাগে না। সোলার কুকার আনবে, সেখানে একটা ভেসেলের মধ্যে, পাত্রর মধ্যে কিছু যেমন ডাল, কিছু চাল জল দিয়ে ভিজিয়ে রাখলে তোমরা 1-2 ঘন্টা পরে দেখবে ওটা খিচুড়ি হয়ে গেছে। তোমরা এটা দিয়ে খিচুড়ি তৈরি করতে পারো, যে কোনো সিম্পল প্রিপারেশন সোলার কুকার দিয়ে কিন্তু ইজিলি করা যায় উইদাউট এনি রেকারিং কস্ট, মাসে মাসে কোনো খরচা নেই। একবার ইনভেস্টমেন্ট করলে মাসে মানে একদম ফ্রিতে রান্না করে যাও, এই হচ্ছে ব্যাপার। তো সোলার কুকার ইজ এ ভেরি গুড প্রোগ্রাম। সোলার কোল্ড স্টোরেজ, ধরো যারা পটেটো ফার্মার, যারা আলু চাষ করে, এক্সেস যদি আলু রয়ে যায় সেটা যাতে নষ্ট না হয়, তাই জন্য সবাই কি করে, ফার্মাররা কোল্ড স্টোরেজে এটাকে প্রিজার্ভ করে রাখে। তো এই কোল্ড স্টোরেজ কিন্তু সোলার দিয়ে আমরা চালাতে পারি, গ্রিড দিয়ে না চালিয়ে, থার্মাল পাওয়ার না ইউজ করে সোলার দিয়েও চালাতে পারি, এটাকে বলছি আমরা সোলার কোল্ড স্টোরেজ। তারপরে সোলার পাওয়ার লুম, যেটা দিয়ে কাপড় জামা এরকম তৈরি হয়। তারপরে সোলার স্ট্যান্ডালোন পাওয়ার প্ল্যান্ট আছে, এটা আমি পরে বলবো। সোলার দিয়ে রেফ্রিজারেটর চালাতে পারি, ফ্রিজ। সোলার ড্রায়ার ইউজ করতে পারি, যেটা দিয়ে বিভিন্ন জিনিস শুকিয়ে, ধরো স্পাইসেস, জিঞ্জার, টার্মেরিক, চিলি, এগুলো সব শুকিয়ে আমরা গ্রাইন্ড করে প্যাকেজ করে বিক্রি করতে পারি সোলার ড্রায়ার ইউজ করে। সোলার পাওয়ার ই-রিক্সার ওপরে বা টোটোর ওপরে যদি আমরা একটা সোলার প্যানেল লাগাই, যে টোটোটা পুরো তো চলবে না, কিন্তু ওর মাইলেজটা একটু বাড়বে, আর সোলার দিয়ে কিছুটা অন্তত ব্যাটারি চার্জ হবে, তো এই জন্যই এটা করা হয়েছে। সোলার পাওয়ার বোট, যদি তোমরা এখন কাকদ্বীপে যাও, তোমরা দেখবে একটা সোলার পাওয়ার বোট ওখানে চলছে, যেটা সাগরে যাচ্ছে, যেটা ঘোড়ামারা দ্বীপেও যাচ্ছে। তো এই সোলার বোট কিন্তু অলরেডি উই হ্যাভ ওয়ান সোলার বোট অ্যান্ড ইটস বিকামিং ভেরি পপুলার অ্যাক্রস দ্য নেশন। তো আমি বলতে চাই একটা আইল্যান্ডের কথা, তোমরা জানি না শুনেছো নাকি, ঘোড়ামারা দ্বীপ। ঘোড়ামারা দ্বীপের নাম কেউ শুনেছে? ঘোড়ামারা আইল্যান্ড, ঘোড়ামারা আইল্যান্ড কে শুনেছে? মোটামুটি, আচ্ছা কয়েকজন শুনেছে। ঘোড়ামারা আইল্যান্ড যদি আমি দেখি 2 বছর আগে অব্দি, ঘোড়ামারা আইল্যান্ড ওয়াজ দ্য অনলি আনইলেকট্রিফাইড আইল্যান্ড ইন ওয়েস্ট বেঙ্গল। ঘোড়ামারা আইল্যান্ডে তখনও পাওয়ার পৌঁছায়নি, 2 বছর আগের কথা বলছি। তারপরে কি হলো, আইআইটি খড়গপুর আর আমরা একসঙ্গে একটা জয়েন্ট প্রজেক্ট করলাম, যেখানে 150 কিলোওয়াটের একটা সোলার পাওয়ার প্ল্যান্ট আমরা বসালাম, একটা ব্যাটারি ব্যাংক বসালাম। দিনের বেলা সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে ব্যাটারি চার্জ হয়, আর রাত্রিবেলা 6 ঘন্টা ধরে এখন আমরা 1000টা বাড়িতে আমরা কিন্তু পাওয়ার দিই, সেটা দিয়ে ওরা লাইট জ্বালায়, ফ্যান চালায়। এটা এখন কিন্তু ঘোড়ামারাতে হয়েছে। তার মানে এমন যদি কোনো দ্বীপ থাকে বা এমন কোনো জায়গা থাকে, ঠিক আছে বলে নি, তারপরে একদম লাস্টে হবে, এমন যদি কোনো জায়গা থাকে, এমন যদি কোনো দ্বীপ থাকে যেখানে এখনো ইলেকট্রিসিটি পৌঁছায়নি, হতেই পারে একদম পাহাড়ের চূড়ায়। যেমন আরেকটা দেখো, আরেকটা আমি ছবি দেখিয়েছি, এটা হচ্ছে কেওনঝড়, রানীপদ গ্রাম।
এটা হচ্ছে একটা পাহাড়ের একদম ওপরে। তো ওই পাহাড়ের ওপরে ইলেকট্রিসিটি লাইন নিয়ে যাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট, খুব কষ্টকর ইলেকট্রিসিটি লাইন নিচ থেকে ওপরে নিয়ে যাওয়া। তো সেখানে সব থেকে ভালো হয় আমরা যেটা এখানে করেছি, 70টা বাড়ি আছে, এখানে একটা 60 কিলোওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট হয়েছে। এখন এই 70টা বাড়ি সোলার দিয়েই পুরো চলছে। তো আমরা বলতে পারি ঘোড়ামারা আইল্যান্ড অ্যান্ড দিস রানীপাতা ভিলেজ আর বোথ গ্রিন প্লেসেস আর গ্রিন ভিলেজেস। তো আমাদের এটাই কিন্তু আমাদের অবজেক্টিভ হওয়া উচিত, যে সোলার বেশি করে অ্যাডপ্ট করো, মেক ভিলেজেস গ্রিন, মেক ভিলেজেস স্মার্ট। দেখো এই ঘোড়ামারা আর কেওনঝড়ে এই গ্রামে, এই ভিলেজে কিন্তু এরা দে আর নট ডিপেন্ডেন্ট অপন কোল, এরা কিন্তু গ্রিড ইলেকট্রিসিটির উপর ডিপেন্ডেন্ট না। এরা নিজের সোলার পাওয়ার, ক্লিন পাওয়ার নিজে জেনারেট করছে, নিজে ইউজ করছে, এনভায়রনমেন্টকে পলিউট করছে না। তো এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা কি করে আমাদের কন্ট্রিবিউশন করতে পারি এটাতে, এটা আমরা দেখছি পরে। তো আর কিছু এক্সাম্পল দেখে, আরো কিছু ছবি দেখাই। আমরা বীরভূমে যেটা করেছি, বোলপুরের কাছে একটা গ্রাম আছে পারুলডাঙ্গা। তো এই ডান দিকের ছবিটা পারুলডাঙ্গা। তো আমরা কি করি, একটা সাবমার্সিবল পাম্প বসাই। সাবমার্সিবল পাম্প কি, যেই পাম্পটা মাটিতে গর্ত খুঁড়ে, বোরওয়েল বলে যেটাকে, ওই বোরওয়েল আমাকে খুঁড়তে হয়, বোরওয়েল খুঁড়ে আমরা একটা পাম্প ওর মধ্যে ঢুকিয়ে দিই, সেটাকে বলে সাবমার্সিবল পাম্প, সাব ইমার্সিবল পাম্প। সেই সাব ইমার্সিবল পাম্প আমরা সোলার দিয়ে চালাই। সোলার দিয়ে চালিয়ে কি হয়, পারুলডাঙ্গা একটা গ্রাম, সেখানে মোটামুটি 30টা ট্রাইবাল ফ্যামিলি থাকে আর একটা স্কুল থাকে। তো আমরা কি করি, পাম্প তো নর্মালি আমরা গ্রিড পাওয়ার দিয়ে চালাই, আর এই স্পেশাল পাম্পটা আমরা ডেভেলপ করেছি যেটা সোলার পাওয়ার দিয়ে চলে। তো একটা সোলার পাওয়ার প্ল্যান্ট লাগিয়েছি স্কুলের ছাদে, সেই যে সোলার পাওয়ার জেনারেট হচ্ছে সেই সোলার পাওয়ার দিয়ে আমরা পাম্প চালাচ্ছি, নিয়ে ওই যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, ট্যাঙ্কে জল উঠছে। এবার সেই জলটা দিয়ে কি করছে, এই গ্রামে কিন্তু জলের খুব সমস্যা, ইটস এ ওয়াটার স্কেয়ার্স ভিলেজ। এই গ্রামে যারা ট্রাইবাল রেসিডেন্ট তাদের কিন্তু আমাদের যেমন পাইপ ওয়াটার সাপ্লাই আছে, সবার বাড়িতে হয়তো জলের লাইন আছে বা অ্যাক্সেস টু ওয়াটার আছে, সবার বাড়িতে হয়তো পাম্প আছে, আমাদের হোস্টেলেও আছে পাম্প, আমাদের সাপ্লাই লাইনও আছে, কিন্তু ওই গ্রামে কিন্তু নেই। ওই গ্রামে কিন্তু ওয়াটার অ্যাক্সেস নেই, সবাই এই ভিলেজেররা কিন্তু জল পায় না। তো এর থ্রু দিয়ে আমরা কি করলাম, সোলার পাম্প বসালাম, জল তুললাম, সেই জলটা সাপ্লাই করে এই যে 30টা বাড়ি আছে, এই 30টা বাড়িতে কিন্তু আমরা এক একটা করে লাইন করে দিলাম। এখন ওরা যে জলটা ব্যবহার করছে সেটা কিন্তু ক্লিন ওয়াটার। ক্লিন ওয়াটার মানে পরিষ্কার জল না, পরিষ্কার জল তো বটে, নিচ থেকে আমরা তুলছি, কিন্তু ক্লিন এনার্জি দিয়ে পাম্প করা ওয়াটার, যেটা আমরা কিন্তু এখন ব্যবহার করি না। আমাদের যে পাম্প আছে নর্মাল ওই থার্মাল পাওয়ার দিয়েই চলে, ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে। তো এই গ্রাম যেমন সোলার এনার্জি দিয়ে কি কি করা যায় আমি সেটাই বলছি। তো এই গ্রাম এখন সোলার পাম্প করে ওয়াটার সাপ্লাই আছে, একটা ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম আছে। এখন দেখো দেখো ছবি দেখতে পাচ্ছ ওপরে আর নিচে ডান দিকে, ওরা এখন 24 ঘন্টা জল পায় এই সোলার দিয়ে। এটা তো হতেই পারতো, ওখানে ইলেকট্রিসিটির অভাব আছে। তো সোলার, যেখানে ইলেকট্রিসিটির অভাব থাকবে সেখানে এই সোলার পাম্পিং বা এই সোলার দিয়ে ব্যাটারি চার্জ করে আমরা পাওয়ারও দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমরা একটা ডেভেলপ করেছিলাম সোলার ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম। তো অনেক জায়গায়, অনেক রুরাল হসপিটালে, রুরাল হেলথ সেন্টারে কি হয়, অনেক সময় পাওয়ার চলে যায়। তো যখন পাওয়ার চলে যায় তখন যদি তোমার জলের দরকার, তখন কি করবে, তোমাদের ডিজেল জেনারেটর বা কোনো জেনারেটর আছে, সেটা চালিয়ে তোমাকে ওয়াটার পিউরিফায়ার চালাতে হবে। সেটা না চালিয়ে যদি আমি সোলার ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম ইউজ করি, তাহলে সেটা কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আমরা যেটা করেছি ত্রিপুরা একটা ট্রাইবাল ভিলেজে, আমরা এরকম একটা বড়, বিশাল বড় সোলার ওয়াটার পিউরিফায়ার লাগিয়েছি। সেখানে অনেক ট্রাইবাল পরিবাররা এসে এখান থেকে জল নেয়, আর তারা খুব খুশি, তারা একদম ক্লিন ওয়াটার পাচ্ছে আর ক্লিন এনার্জি দিয়ে ক্লিন ওয়াটার পাচ্ছে। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এরপরে আরো কিছু কিছু নতুন নতুন ডিভাইস তোমরা তো দেখোনি আগে। তো দেখো ডান দিকে, হ্যাঁ বাদিকে হচ্ছে সোলার গার্ডেন লাইট। আমরা ছোট ছোট সোলার লাইট আমরা সবাই দেখেছি, খুব পপুলার এখন। ছোট ছোট লাইট দেখবে দোকানে থাকে, একটা করে লাইট জ্বলে, ওপরে একটা সোলার প্যানেল থাকে, এখন প্রায় দেখা যায়। এই গার্ডেন লাইটের ফিচারটা কি, অ্যাডভান্টেজটা কি দেখো। নিচে সোলার প্যানেলের নিচে কি আছে, নিচে এটা কি দিয়ে তৈরি, বাঁশ দিয়ে তৈরি। যদি আমি বলি যে ব্যাম্বু মানে বাঁশ, ব্যাম্বু ইজ এ রিনিউয়েবল মেটেরিয়াল, কজন বলবে হ্যাঁ ঠিক।
Bamboo is a renewable material or bamboo is a non-renewable material? যারা বলছে রিনিউয়েবল হাত তোলো। ব্যাম্বু ইজ রিনিউয়েবল। আমি স্যার বুঝতেই পারলাম না রিনিউয়েবল মানে কি, আমরা তো এনার্জি রিনিউয়েবল জানতাম, ব্যাম্বু রিনিউয়েবল করতে হলো। তো ব্যাম্বু কি হয় এখানে, আচ্ছা ও হাত তুলেছে, ঠিক আছে তুমি ইয়ে কর। তো রিনিউয়েবল কথাটার মানে কি এখানে? ব্যাম্বু ইজ আ ভেরি ফাস্ট গ্রোয়িং স্পিসিস। ব্যাম্বু যদি আমি আজকে প্লান্ট করি 2-3 বছরে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হয় আর ফুল সাইজে ম্যাচিওর হয়ে যায় ব্যাম্বু 2-3 বছরে। তো আমরা যদি ব্যাম্বু চাষ করি, বাঁশঝাড় চাষ করি বা ব্যাম্বু কাল্টিভেট করি, এখানে এই ব্যাম্বুকে ইউজ করে কিন্তু আমরা অনেক কিছু ডিভাইস বানাতে পারি। তো আমি ব্যাম্বু বারবার কেন বলছি, ওয়াই ইজ ব্যাম্বু ইম্পর্টেন্ট? ওয়াই ইজ ব্যাম্বু ইম্পর্টেন্ট? যখনই কোনো গাছ বাড়ে, যেমন ফর এক্সাম্পল ব্যাম্বু, যখনই এটা গ্রো করে, তো ব্যাম্বু বা যে কোনো প্লান্ট গ্রো করার জন্য কি লাগে? সানলাইট লাগে। আর কি লাগে? আর খুব ইম্পর্টেন্ট, সানলাইট লাগে। যে কোনো প্লান্ট গ্রো করার জন্য একটা হচ্ছে সানলাইট লাগে, আরেকটা কি লাগে? হ্যাঁ, ওয়াটার। আর কি লাগে? ওয়াটার ছাড়া সানলাইট, ওয়াটার, আর খুব ইম্পর্টেন্ট CO2, কার্বন ডাইঅক্সাইড। তো গাছটা কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে, সেই কার্বনটা কোথায় যায়? কার্বন ইজ অ্যান এলিমেন্ট। Where does the carbon go? কার্বন ডাইঅক্সাইড যখন অ্যাবজর্ব করে, এই কার্বন কিন্তু গাছের গ্রোথে হেল্প করে। এই যে গাছের মধ্যে ম্যাটারটা দেখছো, এই যে কাঠটা দেখছো, ইটস মেড আপ অফ হোয়াট? মোস্টলি সেলুলোজ। কে বললো? সেলুলোজের মধ্যে কি থাকে? প্রাইমারি কম্পাউন্ড, প্রাইমারি এলিমেন্ট, সবই কার্বন দিয়ে তৈরি। আমরা সবাই কার্বন দিয়ে তৈরি, ঠিক আছে? তো এই জিনিসটাকে বলে কার্বন সিকুয়েস্ট্রেশন। খুব ইম্পর্টেন্ট, তোমরা জেনে রাখো কার্বন সিকুয়েস্ট্রেশন। কার্বন ডাইঅক্সাইড প্লান্টরা অ্যাবজর্ব করলো, নিয়ে ওরা মানে গ্রো করলো। তো ব্যাম্বু ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ স্পিসিস হু হ্যাভ ভেরি ফাস্ট গ্রোথ and sequestrates or absorbs a lot of carbon from the atmosphere. তো সেটাই তো আমাদের লাগবে। যত বেশি কার্বন, এখন এত পলিউশন হচ্ছে, যত বেশি কার্বন we can absorb from the environment, that will be suitable for us to reduce global warming. তাই জন্য ব্যাম্বু ইজ আ ভেরি গুড মেটেরিয়াল নাওয়াডেজ। আমরা ব্যাম্বুর উপরে ফোকাস করি। ব্যাম্বু শুধু আমি একটা গার্ডেন লাইট দেখালাম, ব্যাম্বু দিয়ে ব্যাম্বু স্ট্রাকচার হচ্ছে সেটা না। সোলার পাওয়ার প্ল্যান্টে তোমরা যদি ওপরে যাও, স্কুলের ছাদে দেখো, এই যে সোলার পাওয়ার প্ল্যান্টে নিচে স্ট্রাকচারটা, সেটা কি দিয়ে তৈরি? তোমরা দেখবে স্টিল দিয়ে তৈরি। এটাকে বলে গ্যালভানাইজড আয়রন। আয়রন মানে ইজ আ ফর্ম অফ স্টিল, স্টিল দিয়ে তৈরি। সেটা যদি আমি স্টিল না ব্যবহার করে ব্যাম্বু ইউজ করতে পারি, তাহলে খুব ভালো। আর ব্যাম্বু যদি প্রপার ট্রিটমেন্ট করা যায়, ব্যাম্বু ক্যান লাস্ট আপ টু 30 ইয়ার্স। সোলার প্যানেলের ওয়ারেন্টি কত জানো তোমরা? সোলার প্যানেলের ওয়ারেন্টি 25 ইয়ার্স। যদি ব্যাম্বু ঠিক করে ট্রিট করো, বিভিন্ন কাজের জন্য ব্যবহার করো, ইট ক্যান লাস্ট ফর মোর দ্যান 30 ইয়ার্স। সোলার কুকার আমি একটু বলেছি, বিভিন্ন রকম সোলার কুকার এখন বেরিয়ে গেছে। ইন্ডিয়ান অয়েল বলে একটা কোম্পানি আছে, তারা সূর্যা নূতন বলে একটা সোলার কুকার বার করেছে। ইটস এ ভেরি গুড টেকনোলজি। আর প্যারাবোলিক টাইপ সোলার কুকার, এটা আমি, তোমরা ছবিটা দেখে নাও। ইউ ক্যান অলসো ইউজ দিস কাইন্ড অফ টেকনোলজি উইথ নো রেকারিং কস্ট। আরো কিছু সোলার পাওয়ার্ড ডিভাইসেস আছে, যেমন সোলার হুইল চেয়ার আছে, সোলার ATM আছে, ভেন্ডিং মেশিনস আছে, আর স্মার্ট টয়লেটসও আছে। তোমরা স্মার্ট টয়লেট তোমরা তো শোনোনি, স্মার্ট টয়লেটের কনসেপ্টটা আমি বলি। তো আমরা কি করি, আজকে ত্রিপুরার কয়েকটা গ্রামে আমরা এই প্রথম স্মার্ট টয়লেট ইনস্টল করি। তো এই স্মার্ট টয়লেটে কি হয়, একই সোলার পাম্পিং করে ওপরে জল আমরা স্টোর করছি। আর এই টয়লেটটা কোথায় থাকে? একদম রিমোট রুরাল এরিয়ায় থাকে, যেখানে জল নেই এবং টয়লেটও নেই। অনেক এমন স্কুল আছে আমাদের দেশে যেখানে এখনো কিন্তু জল নেই, তোমরা হয়তো দেখেছো। সেই স্কুলে যাতে মানে এমন একটা টয়লেট করা যায় যাতে 24 ঘন্টা জল থাকে, সেটা হচ্ছে স্মার্ট টয়লেট। এর ওপর একটা সোলার পাম্প লাগিয়ে ওর ওপর জল তুলে আমরা অটোমেটিক্যালি এর মধ্যে জল দিতে পারছি। আর যখনই ওপরে ট্যাঙ্কের ওয়াটার লেভেলটা কমে যাচ্ছে, তখনই সোলার পাম্প দিয়ে আবার ওর মধ্যে জল চলে আসছে। তো এটা হচ্ছে স্মার্ট টয়লেটের কনসেপ্টটা। আমরা IIT খড়গপুরে 2014 সালে
2017 সালে একটা সোলার চার্জিং স্টেশন করি। সেটাতে কি হয়, স্টুডেন্টরা ওদের ইলেকট্রিক সাইকেল ছিল, তো ইলেকট্রিক সাইকেল করে ওরা ক্লাস করতে আসে। তো তখন ওরা খুঁজছিল যে এটা চার্জ করবো কি করে, তো আমরা একটা চার্জিং স্টেশন করে দিই সোলার দিয়ে। ওরা যখন ক্লাসে ঢোকার আগে ওরা ইলেকট্রিক সাইকেলগুলো কি করে চার্জিং স্টেশনে ঢুকিয়ে দেয়। তো ওরা যখন ক্লাস করে দিনের বেলা, তখন ওই সাইকেলগুলো, এই সব সাইকেল কিন্তু সোলার দিয়ে চার্জ হচ্ছে। তারপরে যখন ক্লাস শেষ হয়ে যায় সন্ধ্যাবেলা, ওই সাইকেল ফুললি চার্জ সাইকেল ওরা নিয়ে আবার নিজেদের হোস্টেলে চলে যায়। দিস ইজ আ সাস্টেনেবল ওয়ে অফ থিঙ্কিং। তারপরে আমরা একটা নতুন ডিভাইস করেছি, সোলার হাইব্রিড ড্রায়ার। তো বিভিন্ন রুরাল কমিউনিটি যারা এই ধরো স্পাইস বানায়, যেমন জিঞ্জার গার্লিক, জিঞ্জার টার্মেরিক, তোমার চিলি, এগুলো কি করে ওরা এই সোলার হাইব্রিড ড্রায়ারের মধ্যে শুকিয়ে ওরা একটা মিক্সারে গ্রাইন্ড করে, তো সেটাকে প্যাকেজিং করে নিয়ে সেটাকে বিক্রি করে দেয় মার্কেটে। ঠিক আছে, তো আমরা আরেকটা সোলার চার্জিং স্টেশন করেছি টোটোর জন্য, ইলেকট্রিক টোটোর জন্য আমরা একটা সোলার চার্জিং স্টেশনও বানাই, সোলার কোল্ড স্টোরেজ করি। আর এটা হচ্ছে এরকম হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট এরকম দেখতে হয়, ছোট ছোট পোর্টেবল বায়োগ্যাস প্ল্যান্ট, যেখানে কারোর যদি গরু থাকে, তো আমরা সবাই জানি গোবর নিয়ে গোবরটা যদি বায়োগ্যাস প্ল্যান্টের ভেতরে দাও, তাহলে ওখান থেকে বায়োগ্যাস জেনারেট হয়। বায়োগ্যাসের মধ্যে কি থাকে, মিথেন। তো মিথেনকে ব্যবহার করে উই ক্যান ইউজ মিথেন অ্যাজ আ কুকিং ফুয়েল অলসো। এবার সব থেকে ইম্পর্টেন্ট, বেস্ট প্র্যাকটিসেস। তো আমরা আজকে সেমিনার থেকে কি কি শিখলাম এটা একটু পরে আলোচনা করছি, কিন্তু আমরা হাউ উই ক্যান লিভ স্মার্ট অ্যান্ড হাউ উই ক্যান লিভ সাস্টেনেবলি এটা একটু আলোচনা করি। তো আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে কি হয়, তোমরা দেখবে কোনো কারণ নেই লোকে ফ্যান চালিয়ে চলে যাচ্ছে, লাইট জ্বালিয়ে চলে যাচ্ছে। এই ফ্যানের ব্যবহারটা আমরা যদি কমাতে পারি, কিভাবে কমাবো? ক্রস ভেন্টিলেশন, তোমরা এই ছবিটা দেখতে পারো। তো আমাদের হোস্টেলেও ছিল, আমি ব্রহ্মানন্দ ভবনে থাকতাম, হোস্টেলে 3 বছর থেকেছি যখন এখানে কলেজে পড়েছি। তো আমরা কি করতাম, এদিকের একটা জানলা আর এদিকে একটা জানলা আমরা খুলে দিতাম, যাতে এদিক দিয়ে হাওয়া ঢোকে আর ওদিক দিয়ে বেরিয়ে যায়। এটাকে বলে ক্রস ভেন্টিলেশন। এরকম করলে ফ্যানের ওপর লোডও কমে যায়। ঠিক আছে, তো এই ক্রস ভেন্টিলেশন আমরা ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি নাকি তোমরা দেখো। দিনের বেলা যত বেশি আমরা পারবো ডে লাইট ইউজ করবো। তো ধরো আমার লাইট জ্বালানোর দরকার নেই ঘরে, তোমরা যখন ঘরে যাবে, বাড়িতে যাবে, দিনের বেলা লাইট যেখানে জ্বালানোর দরকার নেই, জানলা খুললেই হয়ে যায়, তো সেখানে জানলা খুলেই ভালো, লাইট আমরা জ্বালালাম না। দিস ইজ কল্ড এনার্জি কনজারভেশন। ঠিক আছে, তো প্যাসিভ কুলিং বললাম, এনার্জি কনজারভেশন বললাম। তো যেটা বললাম, সুইচ অফ অ্যাপ্লায়েন্সেস ওয়েন নট ইন ইউজ, লাইট, ফ্যান, গিজার, যেটা যখন লাগছে না আমরা সুইচ অফ করে দেবো। সুইচ অন থাকলে কি হবে, আমরা সবসময় মনে রাখবো, এখন সুইচ যদি আমরা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স সুইচ অন করে রাখি তাহলেই কিন্তু কয়লা পড়ছে। তো সেটা আমাকে সবসময় ভাবতে হবে, ভেবে সব কাজ করতে হবে। এরপরে আমরা দেখি যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে একটা এনার্জি রেটিং থাকে, যাকে বলে বিই স্টার লেভেল। তোমরা যদি দেখো এই স্টার লেভেল নিচে ডান দিকে আছে, আমরা সবাই শুনেছি 2 স্টার অ্যাপ্লায়েন্স, 3 স্টার অ্যাপ্লায়েন্স, 4 স্টার অ্যাপ্লায়েন্স, 5 স্টার অ্যাপ্লায়েন্স। স্টার যত আমরা দেখবো, স্টার যত বেশি হবে, দ্যাট অ্যাপ্লায়েন্স ইজ দ্যাট মাচ এফিশিয়েন্ট। যত বেশি স্টার তত বেশি এফিশিয়েন্ট, যত কম স্টার তত কম এফিশিয়েন্ট। বেশি এফিশিয়েন্ট মানে কি, আর কম এফিশিয়েন্ট মানে কি? কম এফিশিয়েন্ট মানে হচ্ছে ওই অ্যাপ্লায়েন্সও ধরো এসি, যদি 2 স্টার এসি হয়, বা ফ্রিজ যদি 2 স্টার ফ্রিজ হয়, তাহলে সে পাওয়ার বেশি টানবে, ওর খিদে বেশি, ও এনার্জি বেশি নেবে, কিন্তু আউটপুট কম দেবে। আর যদি কোনো এসি 5 স্টার রেটেড হয়, ও এনার্জি কম নেবে, আউটপুট বেশি দেবে। তো এটা মনে রাখতে হবে বারবার। ঠিক আছে, তো দিস ইজ কল্ড দ্য বিই এনার্জি স্টার রেটিং। এরপরে আমরা অনেক সময় ভুল করি, আমি অনেকজনকে বলি, এই মোবাইল চার্জার কি করে, আচ্ছা মোবাইল আমি চার্জ দিচ্ছি, তারপরে আমি সুইচটা অফ করলাম না, অন করে মোবাইলটা খুলে নিয়ে গেলাম, সুইচটা অন রয়ে গেল। আমার বাবা বলে মা অনেক সময়, তাই না? তো এটা কিন্তু সবাই বলে, এটা কিন্তু করতে নেই। কারণ যখনই অন থাকছে এই চার্জারটা খুব কম হলেও কিছু পাওয়ার কিন্তু ও ড্র করছে গ্রিডের থেকে। তো সেটা যদি সবসময় 24 ঘন্টা অন থাকে, তাহলে সেটা কিন্তু অনেকটা এনার্জি হয়ে যায়। সেই এনার্জিটা আবার কোত্থেকে আসছে? কয়লার থেকে আসছে। বারবার আমি ঘুরে ফিরে ওইটাতেই আসছি, কারণ তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য।
যে আমরা যদি সাস্টেনেবল লিভিং না করি, এনার্জি কনজারভেশন না করি, এনার্জি ওয়েস্ট হবে, যত এনার্জি বেশি ওয়েস্ট হবে তত বেশি কয়লা পুড়বে, এনভায়রনমেন্টে তত বেশি গ্লোবাল ওয়ার্মিং হবে। কালকে আগামী দিনে ধরো কালকে if a baby is born, say tomorrow if a baby is born, তাহলে সে কি দেখবে? It's a polluted environment. তো 50 বছর পরে কি তোমরা চাও যখন কোনো বাচ্চা জন্মায় সে দেখুক হ্যাঁ কি কোথায় এসে বললাম, একদম পলিউটেড এনভায়রনমেন্ট, জল নেই, চারিদিকে কালো, নিঃশ্বাস নিতে পারছি না, তো সেটা কি তোমরা চাও? তোমরা চাইবে না। তার জন্য এটা কি বলে সাস্টেনেবল লিভিং, ফিউচার জেনারেশনের জন্য আমরা একটা সুন্দর, একটা ক্লিন, একটা গ্রিন পৃথিবী রেখে যাব। বোঝা গেল? তো এটাই মোটামুটি আমার টপিক ছিল আজকে। থ্যাংক ইউ শোনার জন্য। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কেমন লাগলো? তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো ফিল্ডের মধ্যে, যে কোনো ডোমেনে করতে পারো। আচ্ছা, ওকে একবার, আর কেউ যদি কারো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। কারণ এই ইন্টারাকশনের সুযোগ তো প্রতিদিন আসবে না, তো যা যা কোয়েশ্চেন মাথায় আসছে তোমরা বলে ফেলো। স্যার আপনি বললেন যে আমরা যদি চার্জার বা লাইট ফ্যান অন করে দিয়ে চলে যাই তাহলে গ্রিড থেকে পাওয়ার টানবে, কোল বেশি পড়বে, কিন্তু যদি কোল আমরা বাঁচালাম, আমরা অফ করলাম, তাহলে কোল কিভাবে বাঁচবে? সে যে কোল পুড়িয়ে যে এনার্জি তৈরি হচ্ছে ওটা তো এনার্জি তৈরি হচ্ছে, কোলটা তো পুড়ছে। হ্যাঁ, খুব খুব ভালো কোয়েশ্চেন এটা। এটা সবাই বুঝতে পারছে কোয়েশ্চেনটা? হ্যাঁ, ও যেটা বলতে চাইছে সেটা হচ্ছে আমরা যদি লাইট, খুব ভালো কোয়েশ্চেন, আমরা যদি লাইট ফ্যান বন্ধ করে দিই তাহলে তো কয়লা যেখানে পুড়ছে সেখানে তো পুড়বেই, তাহলে আমাদের লাইট ফ্যান বন্ধ করাতে কি হবে? তো যেটা হয় সেটা হচ্ছে আমরা যেই কিছু এটাকে বলে লোড, লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলোকে বলে অ্যাপ্লায়েন্স, আর এগুলোকে বলে ইলেকট্রিক্যাল লোড। যখন আমি ইলেকট্রিক্যাল লোড কমিয়ে দিলাম তো ঠিক ওই প্রপোর্শনেই কিন্তু আমার যখন থার্মাল পাওয়ার প্ল্যান্টে ওই প্রপোর্শনেই জেনারেশনও কমে গেল। যেই জেনারেশন কমে গেল, কম পাওয়ার জেনারেট করার জন্য কম ফুয়েল লাগবে। সে ফুয়েল কি? কোল। তো কম কোল লাগলো কম পাওয়ার জেনারেট করার জন্য, এইটাকে কন্ট্রোল করে যেটাকে বলে গভর্নর সিস্টেম। তো সব থার্মাল পাওয়ার প্ল্যান্টে একটা করে গভর্নর থাকে। তো যেখানে কোল ফিড হয়, যত বেশি ডিমান্ড থাকবে তত কোল ফিড হবে, যত বেশি কোল ফিড হবে তত বেশি পাওয়ার জেনারেট হবে। তো এরকমভাবেই আমাদের এনার্জি সেক্টরটা কাজ করে। আর ফিউচারে তোমরা যদি দেখো, ফিউচারে তোমরা বলবে আচ্ছা এনার্জি কনজারভেশনের তো অত দরকারই নেই, তখন তো সোলার থেকেই পাওয়ার আসবে। সেই সোলার পাওয়ারটা এক্সেস যদি হয় আমরা ব্যাটারিতে স্টোর করব, এমার্জেন্সি পারপাসের জন্য কাজে লাগাবো। ঠিক আছে? আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, হাই ডিমান্ড পিরিয়ড যখন গ্রিড সব থেকে আনস্টেবল থাকে সেটা হচ্ছে বিকেল 5টা থেকে রাত 8টা অবধি। এই সময়ে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যত বেশি এনার্জি কনজারভেশন করা যায়। গ্রিড সব থেকে আনস্টেবল এই সময়, কারণ সব থেকে গ্রিডের ডিমান্ড বেশি, সব লাইটিং লোড আছে, ইন্ডাস্ট্রিয়াল লোড আছে, সব লোড কিন্তু এই সময়টা খুব বেশি থাকে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন তোমার? আর কারোর কোনো প্রশ্ন? স্যার ধরুন একটা জায়গা আছে, মানে পুরোটাই সোলার এনার্জির উপর ডিপেন্ডেন্ট জায়গাটা, ধরুন সেখানে সোলারে চলছে। হ্যাঁ, এবার ধরুন মনসুন সিজনে এখন ধরুন সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে না, তখন তো জায়গাটা তো তাহলে ইনএফিশিয়েন্ট হবে, তাহলে তখন কি ব্যবস্থা করা যেতে পারে? খুব ভালো প্রশ্ন। আমি কিরণঝড়ের এক্সাম্পলটা, আচ্ছা সবাইকে বলি, প্রশ্ন বুঝতে পেরেছে সবাই? সোলারের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা আমাদের কিন্তু বুঝতে হবে, সেটা আমি বলিনি, তো প্রশ্ন করাতে আমি এটা বলে দিই। সোলার পাওয়ার রাত্রিবেলা পাওয়া যায় না, তো সোলার প্যানেল যদি আমরা লাগাই, আমাদের স্কুলের ওপর সোলার প্যানেল আছে, রাত্রিবেলা কিন্তু কোনো পাওয়ার জেনারেট করে না, তো সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা কতখানি সানলাইট, কত সোলার রেডিয়েশন
সোলার প্যানেলের উপর পড়লো তার উপর ডিপেন্ড করবে সোলার প্যানেলের জেনারেশন কত, ঠিক আছে, কত পাওয়ার জেনারেট করছে, ঠিক আছে। এবার ও যেটা বললো মনসুন সিজনে এর এই যে ঘোড়ামারা দ্বীপ বা কেওনঝড়, এখানে মনসুন সিজনে তো সোলার পাওয়ার জেনারেশনও কম হবে, তাহলে আমরা কম ভিলেজাররা কম পাওয়ার পাচ্ছে, তাহলে সেখানে কি সেটা ঠিক বা সেটাতে কি চলে যাচ্ছে? অনেক সময় আমরা যেরকমভাবে ডিজাইন করি নর্মালি আমরা কি করি, আমরা একটু ওভার সাইজিং করি। ওভার সাইজিং মানে যতটা সোলার পাওয়ার লাগবে তার থেকে অনেকটা বেশি আমরা সোলার পাওয়ার ইনস্টল করি, যাতে মনসুনের সময় তো জিরো জেনারেশন হবে না, কারণ একদম অন্ধকার তো থাকে না কোনো সময়, কিছু আলো থাকে, তো ওই কিছু আলোতে যাতে আমার চলে যায় সেটা আমাকে দেখতে হবে। তার জন্য সোলার পাওয়ার ইনস্টলেশনটা, নাম্বার অফ প্যানেলস, নাম্বার অফ ব্যাটারিজ আমি বেশি রাখলাম। আরেকটা জিনিস বলে দিই, কেওনঝড়ে যেটা আছে, কেওনঝড় আর ঘোড়ামারাতে দুটোতেই উইন্ড এনার্জিও আছে। ঘোড়ামারাতে দুটো উইন্ড টারবাইন আছে, তো কি হয় মনসুন সিজনে কিন্তু ভালো উইন্ড রিসোর্স থাকে, উইন্ড ফ্লোটা কিন্তু অনেক বেশি হয়, তো সেখান থেকে উইন্ড টারবাইন যদি থাকে ও ভালো পাওয়ার জেনারেট করতে পারে। তো আমরা কি করেছি, উইন্ড এনার্জি আর সোলার এনার্জিকে হাইব্রিডাইজ করেছি। তো ধরো মনসুনে কি হচ্ছে, সোলার পাওয়ার কম জেনারেট করছে, তখন উইন্ড ভালো জেনারেট করছে, তো দুটো মিলে দেখা যাচ্ছে ইটস মোর দেন এনাফ, পাওয়ার ডিমান্ড ও মিট করে দিচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এটার কায়দা আর কি এক রকমের। সোলারের ডিসঅ্যাডভান্টেজ থাকবে, কিন্তু আমাকে সেরকম ভাবে এমন টেকনোলজি ওর সঙ্গে ইন্টিগ্রেট করতে হবে যাতে দুটো মিলে খুব ভালো চলে। ও বোঝা গেছে? আর কোনো প্রশ্ন? ওটা স্যার আপনি যেগুলো এতক্ষণ দেখালেন প্রত্যেকটাই প্রচুর মানে রিমোট কন্ডিশনে দেখালেন, মানে রিমোট এরিয়ায় দেখালেন। তো কলকাতা বা দিল্লি মানে এরকম যে বড় ডিমান্ড গুলো, মানে সোলার প্যানেল তো অনেকটা এরিয়াও নিয়ে তৈরি হচ্ছে, তো ইন্ডিয়ার পপুলেশন এত বেশি, আমাদের পপুলেশন ডেন্সিটি এত বেশি, তো এদের যে এত ডিমান্ড অত জায়গা কোথা থেকে আসবে কলকাতা বা দিল্লির? তো রিসেন্টলি কি হয়েছে, খুব ভালো প্রশ্ন, যে আমরা যদি আমি একটু তোমার প্রশ্নটা একটু মডিফাই করছি, হ্যাঁ ও তুমি বসো সাইলেন্ট। প্রশ্ন করলো সেটা হচ্ছে মডার্ন সিটি যেমন কলকাতা, এখানে আমি সোলার পাওয়ার প্ল্যান্ট লাগাতে চাই, বড় সোলার পাওয়ার প্ল্যান্ট লাগাতে চাই, যেরকম ছবি দেখালাম, সেটা কি পসিবল? পসিবল না, তো জায়গাই নেই। ও যেটা প্রশ্ন করলো, তো আমরা মানে যেহেতু পপুলেশন ডেন্সিটি বেশি, দিনে দিনে পপুলেশন বাড়ছে, আমরা কি করে আমরা জায়গা কোত্থেকে পাবো এই সোলার পাওয়ার প্ল্যান্ট লাগাবার? তোমরা দেখেছো তোমাদের যদি স্কুল বিল্ডিং এর উপরে এই সোলার পাওয়ার প্ল্যান্ট কত বড় জায়গা নিয়ে আছে, তো সোলার পাওয়ার প্ল্যান্টের সব সোলার পাওয়ার প্ল্যান্টে অনেক জায়গা লাগে। তো আমরা চেষ্টা কি করি, যেমন রাজস্থানে ভাদলা বলে একটা জায়গা আছে আর কাছ বলে একটা জায়গা আছে গুজরাটে, এই সব জায়গায় রাজস্থান আর গুজরাটে এরকম বিভিন্ন জায়গায় প্রচুর ফাঁকা জমি আছে। ওয়েস্ট বেঙ্গলে অনেক ফাঁকা জমি আছে, তোমরা যদি দেখো সেই যেখানে আমি ফাঁকা জমি ব্যারেন ল্যান্ড পাবো, বেসিক্যালি কথাটা যে ব্যারেন ল্যান্ড পাবো, যেটা এগ্রিকালচারে আমরা ইউজ করতে পারবো না, কৃষিকাজে ব্যবহার করতে পারবো না, যে ল্যান্ড ব্যারেন ল্যান্ড, সেখানেই আমরা সোলার পাওয়ার প্ল্যান্টগুলো করি। এই যে সব থেকে বড় কয়েক বছর আগে ছিল ভাদলা সোলার পাওয়ার প্ল্যান্ট রাজস্থানে, 2000 মেগাওয়াট, এখন হয়েছে 40,000 মেগাওয়াট কাছে। তোমরা যদি একটু পড়াশোনা করো তোমরা দেখবে এটা কিন্তু ব্যারেন ল্যান্ডের ওপর হয়েছে, ডেজার্টের ওপর হয়েছে। আমাদের তো ডেজার্ট আছে, যেমন চায়না ধরো, চায়না কিন্তু সোলার পাওয়ার বিশাল এগিয়ে আমাদের থেকে। আমাদের টোটাল সোলার পাওয়ার ইনস্টলেশন হচ্ছে অ্যাবাউট 130 গিগাওয়াটস, যেখানে চায়না হচ্ছে মোর দ্যান 1000 গিগাওয়াট, আমাদের 10 গুণ এগিয়ে আমাদের থেকে চায়না। ইউ হ্যাভ টু ক্যাচ আপ টু চায়না। তো চায়না এত সোলার পাওয়ার ইনস্টলেশন কোথায় করছে? সিটিতে তো করছে না, কোনো জায়গা নেই, লোক থাকবে কোথায়? দে আর ডুইং ইট ইন দ্য ডেজার্ট এরিয়াস। হ্যাঁ, গোবি ডেজার্ট, এক্স্যাক্টলি, তো এই ডেজার্ট এরিয়ায় করছে। তা তোমরা বলবে আচ্ছা এই ডেজার্ট এরিয়ায় আমি সোলার পাওয়ার প্ল্যান্ট তো লাগালাম, কিন্তু এই পাওয়ারটা তো আমাকে সিটিতে আনতে হবে। এই পাওয়ার আনার জন্য কিন্তু আমাদের ট্রান্সমিশন লাইন যেটা দিয়ে পাওয়ার আসে, দ্যাট ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি ম্যাচিওর টু হ্যান্ডেল হাই অ্যামাউন্টস অফ সোলার পাওয়ার, যাতে আমাদের সোলার পাওয়ার বেশি করে আমরা এই রিমোট জায়গা থেকে আনতে পারি। মাইট বি ফিউ লসেস তো হবেই, ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ, ট্রেড অফ আছে, কিছু ভালো থাকবে কিছু বাজে থাকবে, দের আর লাইন লসেস অলসো, কিছু লস হচ্ছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তোমরা যদি কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্ট দেখো বক্রেশ্বর, কোলাঘাট,
এইসব জায়গায় থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, তোমরা যদি যাও দেখবে এগুলো কোথায়, এগুলো রিমোট জায়গায় আছে, একটু রুরাল জায়গায় আছে। সিটির মধ্যে কিন্তু থার্মাল পাওয়ার প্ল্যান্ট হয় না, ওখান থেকে এমিশনও হয়। আর আমরা যদি 1 ইউনিট বিদ্যুৎ এখানে কনজিউম করি, পাওয়ার প্ল্যান্টে কিন্তু 1.5 ইউনিট বিদ্যুৎ জেনারেট হচ্ছে। এই 1.5 ইউনিট বিদ্যুৎ জেনারেট হয়ে আমাদের কাছে 1 ইউনিট হয়ে পৌঁছাচ্ছে। তার মানে কতটা লস হচ্ছে তুমি ভাবো, ঠিক, এটাও মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, আনসার করলাম কোয়েশ্চেনটা, ওকে। আর কোনো কোয়েশ্চেন? স্যার ভালো কোয়েশ্চেন করেছে কিন্তু খুব, হ্যাঁ ও ভালো করেছে। সোলার পাওয়ার প্যানেল এখন যে এত ইউভি ইন্ডেক্স, ইউভি রেতে কোনো এফেক্ট পড়ে সোলার পাওয়ার প্যানেলের উপর? মানে ডেট্রিমেন্টাল এফেক্টের কথা বলছো, মানে ব্যাড এফেক্টের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম। ভালো কোয়েশ্চেন, কোয়েশ্চেনগুলো খুবই ভালো হচ্ছে। সোলার প্যানেল যদি আমরা দেখি, একটা স্পেকট্রাম অফ লাইটে কাজ করে। মেইনলি এখন যে সোলার প্যানেলগুলো তৈরি হচ্ছে সেটা ইনফ্রারেড লাইটও অ্যাবজর্ব করতে পারে, সেটা আলট্রাভায়োলেটও অ্যাবজর্ব করতে পারে। ইনফ্রারেড যদি দেখি, এটা হচ্ছে লং ওয়েভ রেডিয়েশন বলে, আর ওয়েভলেন্থ একটু বেশি থাকে। আর শর্টার ওয়েভলেন্থ হচ্ছে ইউভি স্পেকট্রাম, আর ভিজিবল লাইটও আছে। এখন যে সোলার প্যানেলগুলো আছে, আগে কি হতো, ইউভি ডেগ্রেডেশন হতো। মানে আগে যে সোলার প্যানেলের টেকনোলজি ছিল, সেই সোলার প্যানেল যদি তুমি ইউজ করো আর ওর ইউভি রে পড়ে, আস্তে আস্তে কিন্তু ডিগ্রেড করবে সোলার প্যানেলটা। এখন সোলার প্যানেল আমরা এরকম ভাবে বানাই যাতে ইউভি রে যদি বেশি পড়ে, আমার জেনারেশন বেশি হবে, ঠিক আছে। আস্তে আস্তে ওজোন লেয়ার ডিপ্লিশন হচ্ছে, ইউভি রের কোয়ান্টিটিও বেড়ে যাচ্ছে। সেখানে এমন প্যানেল করতে হবে যাতে সব রকম রেডিয়েশনেও বেশি জেনারেট করতে পারে। এই প্যানেলটার নাম হচ্ছে হেট্রো জাংশন সোলার প্যানেল, এই যেটি বলে, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ও করে নিক, তারপরে তুমি করো। বলো 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 তুমি বলো। স্যার সোলার প্যানেলকে তো মেনটেন করতেও কিছু কস্ট লাগে, তো সেই ক্ষেত্রে আমরা যেই কমার্শিয়াল বেনিফিটটা পাই সোলার প্যানেলের থেকে, সেটা তো আর সেই মেনটেন করার কস্টটাকে মেকআপ করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের সলিউশনটা কি হতে হবে? এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, ওই প্রশ্নগুলো আবার বলছি, খুব ভালো হচ্ছে। আরো এরকম কিছু প্রশ্ন তোমাদের থেকে আসা উচিত। সোলার প্যানেল মেনটেন করতে কিন্তু বেশি কোনো ঝামেলা নেই। সোলার প্যানেলের ওপর কি হয়, আমরা বলি সয়েলিং লস, মানে ওর ওপর যে ধুলো জমে, সেই ধুলোটাকেই খালি পরিষ্কার করতে হয়। তো দ্যাট ইজ দ্য অনলি অপারেশনাল মেনটেনেন্স কস্ট, ঠিক আছে। কিন্তু ও যে প্রশ্নটা করলো, আমি একটু প্রশ্নটাকে মডিফাই করছি, যে সোলার প্যানেলে আমরা যদি একটা টাকা খরচা করি, ফর এক্সাম্পল আমি সোলার প্যানেল বসালাম আমার বাড়ির ছাদে, সেখান থেকে আমার ইলেকট্রিসিটি বিল তো কমলো, কিন্তু আমি কত টাকা ইনভেস্ট করলাম, ধরো 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, সেই টাকাটা উঠে আসবে কবে? তো জেনারেলি সোলার পাওয়ার প্ল্যান্টের পেব্যাক পিরিয়ড থাকে, পেব্যাক মানে কত দিনে কত বছরে টাকাটা উঠে আসবে, সেটা থাকে 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর পরেই যেই টাকা আমি খরচা করেছি সোলার প্যানেল ইনস্টল করতে, সেই টাকাটা উঠে আসবে। আর তারপর থেকে সোলার প্যানেলের ওয়ারেন্টি আমি কত বলেছি, 25 বছর। তো 4 বছরের পরে যদি টাকা উঠে আসে, 21 বছর আই উইল বি এনজয়িং ফ্রি ইলেকট্রিসিটি, ওকে। আর মেনটেনেন্স কস্ট, মোস্ট অফ দ্য মেনটেনেন্স কস্ট ইজ জাস্ট ক্লিনিং অফ সোলার প্যানেলস, ঠিক আছে। সোলার প্যানেলের ওয়ারেন্টি থাকে 25 বছর, ইনভার্টার থাকে ওর মধ্যে, ইনভার্টারের ওয়ারেন্টি থাকে 10 বছর, ঠিক আছে। তো এইটা আমরা মোটামুটি জেনে রাখবো। হ্যাঁ, তুমি লাইটনিং কে কিভাবে এনার্জি সোর্স হিসেবে ইউটিলাইজ করতে পারবো? এখনো বুঝবো, এখন বিভিন্ন রিসার্চ হচ্ছে লাইটনিং এর ওপর, কারণ লাইটনিং তুমি দেখবে, লাইটনিং হ্যাজ ভেরি হাই পাওয়ার ডেন্সিটি। ধরো তুমি মোবাইল ফোনের ব্যাটারি চার্জ করছো, তোমার চার্জারটা এইটুকু, সেখানে যদি আমি এত বড় চার্জার লাগাই, তাহলে কি হবে, মোবাইল ফোন খারাপ হয়ে যাবে। তো সিমিলারলি লাইটনিং এ এত বেশি এনার্জি একটা টাইম থাকে, সেটা হারভেস্ট করা একটু মুশকিল। এর উপর রিসার্চ চলছে, কিছু কিছু সায়েন্টিস্টরা কিছু একটা যেমন বেরিয়েছিল ফিনল্যান্ডে, স্যান্ড ব্যাটারি বলে, তো বালির মধ্যে থার্মাল এনার্জি দিয়ে স্টোর করছে, হিট স্টোর করছে। তো এরকম কিছু সায়েন্টিস্টরা কাজ করছে, এখন অব্দি ম্যাচিওর টেকনোলজি কিছু আসেনি, আসলে তো তোমরা জানতেই পারবে, সবাই এখন ইউটিউব দেখে, তো জানতেই পারবে। এখন কিছু নেই, ভালো প্রশ্ন। তুমি এটার উপর রিসার্চও করতে পারো ফিউচারে, হয়তো তুমি যখন দেখবে, তুমি যখন পাস করবে 12, তখন মেবি দ্যাট টেকনোলজি হ্যাজ বিন ম্যাচিওর, ইউ ক্যান ওয়ার্ক অন দ্যাট, ইউ ক্যান ডু সাম রিসার্চ। স্যার বলছিলাম, এই যে আপনি বললেন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, তো রিনিউয়েবল সোর্স অফ এনার্জির মধ্যে হাইড্রো ইলেকট্রিকটাও পড়ে।
তো সোলার এনার্জি যেটা, সেটার জন্য আমার একটা ভাস্ট এরিয়া লাগে, যেখানে হাইড্রো ইলেকট্রিক এনার্জি জাস্ট একটা মানে মোটামুটি কনসিডারেবলি স্মল এরিয়াতে কাজ করে। প্লাস ইন্ডিয়াতে এত পেরেনিয়াল রিভার্স, নর্মাল রিভার্স আছে, তো তো আমরা এই হাইড্রো ইলেকট্রিসিটির উপরে মানে ওটার উপরে বেশি ফোকাস না করে সোলারে কেন ফোকাস করতে যাবো? মানে হাইড্রো ইলেকট্রিসিটি 24 আওয়ার্সই চলছে আপনার, প্লাস ওটা আপনাদের সোর্সটাও বেশি, রিভার আমাদের অনেক বেশি আছে ইন্ডিয়াতে, তো ওয়াই? খুব ভালো কোয়েশ্চেন। যেগুলো বড় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টস আছে ওরা ড্যাম বেস। তোমরা দেখবে যেখানে বেশি ড্যাম আছে সেখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টসও আছে। তো এবার তুমি বলবে হ্যাঁ সব জায়গায়, যেমন সোলার ইজ ভেরি মডিউলার মানে কি, আমার যেখানে খুশি, আমি বাড়ির ছাদে হোক, রাস্তার ওপরে হোক, যে কোনো টিনের চালের ওপরে হোক, যে কোনো জায়গায় উই ক্যান ইনস্টল। আমরা কি করতে পারি? সোলার প্যানেল উই ক্যান ইনস্টল তো করতে পারি, কিন্তু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের জন্য আমার লাগবে একটা, যেটা বললে পেরিনিয়াল স্ট্রিম লাগবে, ইউ নিড আ ওয়াটার সোর্স। যদি আমরা ওয়াটার সোর্স ট্যাপ করতে পারি, এবার সব ওয়াটার সোর্স এক হয় না, কিছু ওয়াটার সোর্সের ফ্লো বেশি থাকে, কিছু ওয়াটার সোর্সের ফ্লো কম থাকে। তো আমি হাইড্রো ইলেকট্রিকের উপর অনেক কাজ করেছি, অনেক জায়গায় আমি লাগিয়েছি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যেটা মিনি স্কেলেও হয়, লার্জ স্কেলেও হয়। লার্জগুলোকে বলি আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যেটা ড্যাম বেসড, আর ছোটগুলোকে বলি রান অফ রিভার। যদি পড়াশোনা করতে পারো, রান অফ রিভার মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। সেখানে দিস ইজ ভেরি ইউজফুল ফর পাওয়ারিং স্মল ভিলেজ কমিউনিটিস। ঠিক আছে, হাইড্রো পাওয়ারে, বড় বড় হাইড্রো পাওয়ার প্ল্যান্টে সব থেকে বেশি এটা ঝামেলা, ইউ নিড টু স্টোর ওয়াটার। আর জল স্টোর করার জন্য অনেকটা বেশি জায়গা লাগে। তুমি যে ভাবছো হ্যাঁ সোলার পাওয়ার প্ল্যান্টে তো জায়গা লাগে, হাইড্রোতে অত জায়গা লাগে না, তুমি যদি একটা ড্যামে যাও দেখবে জল যে স্টোর করছে কত বড় জায়গা লাগে। আর সেই জায়গা কোথায় হয়? মানে কোনো নদীর ধারে বা এরকম কোনো একটা জায়গায় হবে। আর নদীর ধারের জায়গা কি, জেনারেলি ইটস পপুলেটেড বাই পিপল, ওখানে পপুলেশন থাকে। তার মানে কি, ওদের আমাকে সরাতে হবে, এটাকে বলে রিহ্যাবিলিটেশন। সব থেকে প্রবলেম হয় রিহ্যাবিলিটেশনে। যেমন এখন হচ্ছে পুরুলিয়াতে, তুমি যদি যাও, টুলগা পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট একটা হচ্ছে। তো সেখানে যে জায়গাটা সিলেক্ট করা হয়েছে, দেখা যাচ্ছে ওখানে একটা গ্রাম আছে, তো সেই গ্রামের সব লোককে তাহলে সরাতে হবে। আবার তাহলে কোথায় জায়গা দিবি? ইটস ভেরি ডিফিকাল্ট। সব লোককে রিহ্যাবিলিটেট করে অন্য জায়গায় বসিয়ে সেখানে ড্যাম তৈরি করে, বিকজ দ্যাটস এ ফেভারেবল স্পট। এই জন্য হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইটস ভেরি গুড টেকনোলজি, অ্যান্ড আমাদের ফিউচারে হাইড্রো ইলেকট্রিসিটির ওপর প্রচন্ড ফোকাস। কিন্তু এই কিছু প্রবলেম কিন্তু রয়ে গেছে। আর যেখানে বেশি অ্যামাউন্টের জল, উই আর স্টোরিং সাচ লার্জ অ্যামাউন্টস অফ ওয়াটার, সেখানে অ্যাক্সিডেন্টস মাইট হ্যাপেন। দ্যাট স্যার কিন্তু অ্যামাউন্ট অফ এনার্জি যদি দেখা হয়, তাহলে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের অ্যামাউন্ট অফ এনার্জি তো অনেক 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 বেশি। যেমন আমরা বলি যে সোলার পাওয়ার প্ল্যান্ট একটা ফ্যাক্টর আমরা বলি সাইন্টিফিক্যালি, যেটাকে বলি আমরা ক্যাপাসিটি ইউটিলাইজেশন ফ্যাক্টর। একটা সোলার পাওয়ার প্ল্যান্ট যদি 1 কিলোওয়াটের হয়, তাহলে ইট ক্যান অনলি জেনারেট 17% অফ দ্যাট পাওয়ার, whereas hydroelectric power plant it can generate 80% up to 80% of that power. তো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট অনেক বেশি এফিশিয়েন্ট, অনেক বেশি পাওয়ার জেনারেট করে, বাট হাইড্রো রিসোর্স হ্যাজ টু বি দেয়ার। আর একটা সব থেকে বড়, আমি এটা বললাম না, একটা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট ইনস্টল করতে গেলে প্রচুর টাকা লাগে, প্রচুর টাকা। ড্যাম তৈরি করতে হবে, অনেক জিনিস আছে, টারবাইন আছে। আচ্ছা বলো, আর দুটো কোয়েশ্চেন দিই ব্যাস। আর স্যার আপনি বললেন যে সোলার যে প্যানেলগুলো হয় ওগুলো আচ্ছা, পরে একদিন আরেকটা ইন্টারাকশন সেশন হবে, আমরা কোয়েশ্চেন গুলো জমা রাখো, বুঝলে তো? পরে আমরা আবার থেকে বসবো। কোনো কোয়েশ্চেন? এই সামনে একজন বলছে। আচ্ছা, ক্লাস ওয়াইজ করে নি। ক্লাস Okay. 8 is your an opportunity. ক্লাস স্যার আপনি বললেন যে মানে থার্মালের অল্টারনেটিভ হলো এই সোলার পাওয়ার প্ল্যান্ট। সোলার মানে থার্মাল যদি আমি বাদ দিয়ে দিই, সেখান থেকে আমার গ্রিন হাউস এমিশন কমে যাচ্ছে, কিন্তু সোলার তৈরি করতে যে সিলিকনটা লাগছে ওতে তো PM 2.5 PM 10 এর মাত্রা অনেক বেড়ে যাবে। মানে যদি হিউজ স্কেলে মেট্রোপলিটন এরিয়ার জন্য করি, ওটা ইউজ ওটাও তো একটা মানে বিরাট খুব ভালো, খুব ভেরি গুড কোয়েশ্চেন। ও বলছে সোলার পাওয়ার প্ল্যান্ট ম্যানুফ্যাকচার করার জন্য, আমি তোমার কোয়েশ্চেনটা একটু ব্রড সেন্সে নিচ্ছি। সোলার পাওয়ার প্ল্যান্ট বা এই সোলার পাওয়ার প্ল্যান্ট বসাতে গেলে সোলার প্যানেল লাগে, যেটা ও বললো সিলিকন দিয়ে তৈরি হয়। ভেরি রাইট। সিলিকন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটেরিয়াল ইন আর, তুমি জানো। কিন্তু
সোলার পাওয়ার প্ল্যান্ট, সোলার প্যানেল তৈরি করার জন্য কিন্তু এনার্জিও লাগে। নাও দিস এনার্জি ইজ কামিং ফ্রম अगेन দ্য গ্রিড। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের জানতে হবে। যদি আমরা একটু অঙ্কটা দেখি, 1 ইউনিট বিদ্যুৎ তৈরি করার জন্য থাম্ব রুল মোটামুটি 19-20 হবে। 1 ইউনিট বিদ্যুৎ তৈরি করার জন্য 1 কেজি কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়। কারণ সোলারে কিন্তু 0 হয় না, সোলারে হয় 4 গ্রাম, 4.4 grams to be accurate। ঠিক আছে, তো সোলার হ্যাজ এমিশনস, বাট ইটস নেগলিজিবল ইফ ইউ কম্পেয়ার ইট টু থার্মাল এমিশন। তাই জন্য আমরা বলি যে হ্যাঁ সোলার ইজ এ ক্লিন সোর্স। কেন? ইজ ইট কমপ্লিটলি ক্লিন? ইজ ইট জিরো এমিশন? না, এত ছোট এমিশন যে থার্মালের সঙ্গে কম্পেয়ার হয়, বাট ইটস দেয়ার। ভবিষ্যতে আমরা কিছু কিছু হার্মফুল কেমিক্যালও থাকে, যেমন CCl4। হ্যাঁ, CCl4 একটা কেমিক্যাল আছে, যেটা তখন মডিউল ম্যানুফ্যাকচার করি, সোলার প্যানেল ম্যানুফ্যাকচার করি, তখন এই কেমিক্যালটা বেরোয়। দ্যাট হ্যাজ অলসো টু বি ডিসপোজ। ওটা যখন ডিসপোজ করি, দ্যাট পলিউটস দ্য এনভায়রনমেন্ট অলসো। এই সব কিছু নিয়ে সোলার ইজ নট এন্টায়ারলি ক্লিন, বাট ইফ ইউ কম্পেয়ার ইট টু থার্মাল, it looks like it's very clean. So মানে একটা অল টুগেদার যদি আমরা বলি যে সোলার ইজ এ ক্লিন সোর্স। ফিউচারে হয়তো দেখবো আমি সোলার প্যানেল ম্যানুফ্যাকচারও করছি সোলার এনার্জি দিয়ে বা রিনিউয়েবল এনার্জি দিয়ে। আমাদের ইন্ডিয়াতে তোমরা জানো রিনিউয়েবল এনার্জি টার্গেট কি? তোমরা জানো ইন্ডিয়া রিনিউয়েবল এনার্জি টার্গেট কি? আমি বলে দিই, বাই 2030 we have to have 500 gigawatt of renewable energy power. তার মধ্যে থেকে 280 gigawatts has to come from solar. By the year 2070 আমাদের নেট জিরো হতে হবে। নেট জিরো মানে we cannot do any emissions. আমাদের যা টেকনোলজি থাকবে সব ক্লিন এনার্জি টেকনোলজি থাকবে। তো এটা আমাদের কমিটমেন্ট। ইন্ডিয়া কমিট করেছে অন্য দেশদের, তোমরা অনেক কিছু করছো, আমরাও করবো। 2070 অব্দি দেখো কি হয়। 2070 পরে ইন্ডিয়া উইল বি ক্লিন অ্যান্ড গ্রিন। ঠিক আছে, আমাদের কমিটমেন্ট। দেখা যাক, তোমরাই সফল করবে, ইউ উইল বি দ্য কন্ট্রিবিউটার্স। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, যেহেতু আমাদের স্টুডেন্টরা প্রত্যেকেই রেসিডেন্সিয়াল বা আবাসিক হিসেবে রয়েছে, তো এত এই যে এনার্জি কনজারভেশনস নিয়ে আমরা খুব সুন্দর একটা ইভেন্ট সেমিনার স্টুডেন্টরাও শুনলো। এই অবস্থায় অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে স্কুলে থাকছে এবং তারপরে হোস্টেলে থাকছে, এই অবস্থায় অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তারা কিভাবে ছোট ছোট জিনিসের মাধ্যমে এনার্জিকে কনজার্ভ করতে পারে, এগুলো যদি বলেন স্যার। হ্যাঁ, খুব ভালো। তো আমি বলবো তোমরা স্যারের সাথেও কথা বলো, তোমাদের একটা এনার্জি অডিট করতে হবে, রাইট? তো এনার্জি অডিট মানে কি? আমরা দেখবো যে আমাদের হোস্টেলে তোমরা কে কোন ভবনে থাকে আমি জানি না, তো তোমরা যে যার ভবনে যে যার রুমে তোমরা দেখবে কটা লাইট কটা ফ্যান আছে। গ্রুপে এবার স্যার বলে দেবেন কি করে হবে, গ্রুপে ভাগ করে নেবে নিজেদের। এবার দেখবে যে কোন রুমে কটা লাইট কটা ফ্যান, সব তো একই থাকে। পুরো হোস্টেলে কটা লাইট কটা ফ্যান, কতক্ষণ ধরে জ্বলছে, হাতে কত কার্বন এমিশন হচ্ছে। তো এটাকেই বলি আমরা এনার্জি অডিট। ঠিক আছে, এটা তোমরা করবে এবং চেষ্টা করবে যেখানেই স্টাডি হলে বলো, যেখানেই তোমরা দেখবে হ্যাঁ লাইট জ্বলে আছে বা ফ্যান চলে আছে, তোমরা চেষ্টা করবে ওটাকে নিভিয়ে দেওয়ার। যেটা আমরা বললাম এনার্জি কনজারভেশন, তোমরা সবাই জানো, এটা কমন সেন্স, এটা নতুন কিছু না, কিন্তু এটা ফলো করতে হবে। ওকে, তো এনার্জি অডিট নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো একদিন। থ্যাংক ইউ স্যার। হাউ দ্য স্টুডেন্টস ক্যান ডু। ঠিক আছে, আচ্ছা একটা কোয়েশ্চেন আমরা নেব। হ্যাঁ স্যার, বলছি একটা কেস আপনি জাস্ট ইমাজিন করুন, একটা বাড়িতে কোনো বায়োগ্যাসের লাইন নেই, এবার তারা সোলার কুকারের উপরে চলে। একদিন মানে সোলার কুকারে তো কোনো ব্যাটারি সিস্টেম আছে কিনা আমি জানি না, এবার সোলার কুকারে দিয়ে একদিন প্রচুর মেঘলা, তাহলে কি সেদিন ওদের খাওয়া বন্ধ? খুব ভালো প্রশ্ন। আর কোনো এর সঙ্গে প্রশ্ন তোমার? এটাই একটাই প্রশ্ন, মানে এইটা তাহলে তাদেরকে কি করা উচিত? কি করা উচিত? হ্যাঁ, রাত তাহলে ও ছাড়া ওটা তো সোলার কুকার তো শুধুমাত্র সকালবেলা ইউজ করে, রাত্রিবেলা তাহলে ওরা কি করে? হ্যাঁ, খুব ভালো। তো এটা একটা কোম্পানি আছে যেটা বললাম ইন্ডিয়ান অয়েল এক ধরনের সোলার কুকার বার করেছে। এই সোলার কুকারের নাম হচ্ছে সূর্যা নূতন। তোমরা একটু নেটে যখন পারবে একটু পড়াশোনা করে দেখো। এই সূর্যা নূতন কিন্তু এমন একটা কুকার যেটা ইন্ডাকশন কুকার। ঠিক আছে, তাহলে সোলার প্যানেল থাকবে। ও যেটা বললো একদম ঠিক, কিন্তু যে যখন আমার বর্ষা সিজনে কি হয়, মনসুন সিজনে কি হয়, যে সোলার রেডিয়েশন কমে যায়, তখন যদি আমি বলি সোলার কুকারে রান্না করো, আমি সোলার কুকারে রান্না করে বসিয়ে গেলাম, তারপরে আমি সন্ধ্যাবেলা এসে দেখলাম তো কিছুই হয়। তো
তবে দিয়ে বিস্কুট খেয়ে থাকতে হবে সারাদিন। হ্যাঁ, দ্যাট ইজ নট পসিবল। তো আমরা এখন সোলার কুকার চলে এসছে, যেটা আমি বললাম সূর্য নতুন কোম্পানি, ওটার মধ্যে সোলার প্যানেল আছে, ব্যাটারি আছে, একটা ইন্ডাকশন কুকার আছে। তো সেটা দিয়ে আমরা চালাতে পারি কিন্তু। আর এখন তুমি যদি দেখো সোলার কুকার ব্যবহার হচ্ছে, তো আমাদের সোলার কুকার দেখো সব সব জায়গায় এখন ইলেকট্রিসিটি পৌঁছে গেছে, এমন কোনো জায়গা নেই আমরা যেখানে পৌঁছায়নি আমরা পৌঁছে দিয়েছি সোলার দিয়ে, ঠিক আছে? তো এমন কোনো জায়গা নেই যেখানে ইলেকট্রিসিটি নেই এখন। কিন্তু সোলার কুকার এই জন্য ইউজ করবো না যে আমার ইলেকট্রিসিটি আছে, সোলার কুকার এই জন্য ইউজ করবো আমি কনজার্ভ করবো, আর আমি লেস এনার্জি কনজারভেশন করব। সোলার কুকার ইউজ করলে এমিশন কম হবে, সেটা আমাদের এখন প্রাইমারি টার্গেট হওয়া উচিত। তুমি যেটা বললে একদম ঠিক, কিন্তু উড়িষ্যায় যদি তুমি যাও এখনো সোলার বক্স টাইপ সোলার কুকার কিন্তু এখনো ব্যবহার হয়, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে, নতুন ধরনের সোলার কুকার বেরোচ্ছে, ওয়াই নট ইউজ দ্যাট। ওকে, খুব ভালো, ভেরি গুড। আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। আর আরেকদিন দেখা হবে, আরেকদিন আমরা বসবো, এনার্জি অডিট নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থেকো। আর ঠিক আছে, আর যদি পরবর্তীকালে কোনো ইন্টারঅ্যাক্টিভ সেশন থাকে তোমাদের আমি জানাবো, একদিন পারলে এসে আমরা এনার্জি অডিটে পার্টিসিপেট করবো একসাথে, ঠিক আছে? চলো, ভালো থেকো। হ্যাঁ।